দিয়ে দিলাম। ওকে, আমি এখন আবার একটু বলি যে মায়াজম নিয়ে কথা বলছিলাম, মায়াজমের কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম। তো মায়াজমের কনসেপ্টটা হচ্ছে আহ, মায়াজমটা হচ্ছে এমন একটা বিষয় যেটা নিয়ে খুব বেশি ডিসপিউট বা মতবিরোধ মতবাদ আছে। তো সহজভাবে আমি যতটুকু বুঝেছি, আমি এই কয়েকটা দিন খুব মানে আগে জানা ছিল, আবার নতুন করে পড়লাম। মানে গতকাল মানে একদম রাত সারাতে বলা যায় পড়াশোনা করছি। সকাল আজকে 6টার দিকে একটু ঘুমাইতে গেছিলাম। এই ঘুম থেকে উঠতে উঠতে আমার 12টা বাজছে আর কি। 11:30টার দিকে উঠে আবার কথাটা বললাম। তো যাই হোক, মায়াজমের যে বিষয়টা বললাম, যে মায়াজমটা আমি সহজভাবে বলার চেষ্টা করি, এটা আপনি ধারণ করেন, খুব কঠিন করার দরকার নাই, কঠিন করতে গেলে এই বিষয়টা অনেক হয়ে যাবে। মায়াজমটা হচ্ছে হ্যানিম্যান যেটা বলছেন, যে হানিম্যানের যে কনসেপ্ট, সেটা হচ্ছে এটা একটা ডাইনামিক ইনফ্লুয়েন্স অফ এ মরবিফিক এজেন্ট ইনিমিক্যাল টু লাইফ। কথাটা মানে হচ্ছে এটা একটা ডাইনামিক, হ্যাঁ, গতিময় একটা শক্তি। ইনফ্লুয়েন্স মানে প্রভাব, হ্যাঁ। মরবিফিক এজেন্ট মানে এখানে মাইক্রো অর্গানিজমকে উনি বুঝাইছেন। হ্যাঁ, মাইক্রো অর্গানিজম মানে যেটাকে খালি চোখে দেখা যায় না। হ্যানিম্যানের সময় তো মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই, হ্যানিম্যানের সময় তো অন্যান্য অনেক কিছু আবিষ্কার হয় নাই, কিন্তু উনি একটা ধারণা করতেছিলেন উনার সেই বিজ্ঞ বা জ্ঞান দিয়ে, উনি অন্তর্চক্ষু দিয়ে বা উনার মানে কি বলবো, যে চিকিৎসকের যে দৃষ্টিভঙ্গি, রোগ পর্যবেক্ষণ নীতি, এই সবগুলা দিয়ে উনি যে জিনিসটাকে পর্যবেক্ষণ করে দেখতে পারছেন যে এটা হচ্ছে একটা একটা ডাইনামিক ইনফ্লুয়েন্স আছে একটা মরবিফিক এজেন্টের, যেটার কারণে মরবিফিক এজেন্ট বলতে এখানে ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, যেটা খুবই মাইক্রো স্ট্রাকচার, খুব ছোট স্ট্রাকচার, হ্যাঁ, যেটা শরীরের মধ্যে ঢুকে যায়, আমাদের অজান্তেই ঢুকে যায়। ঢোকার পরে এটা আমাদের শরীরের মধ্যে এটা তার রোগের একটা প্রভাব ফেলে, এবং তারপরে ওইটা যদি মারাও যায়, ও যদি চলেও যায়, তার পরবর্তীতে ওর একটা প্রভাব শরীরের মধ্যে থেকে যায়, এবং ওই প্রভাবটা ইভেন তাকেও যেমন আক্রান্ত করে, ইভেনচুয়ালি তার বংশ পরম্পরায় বা হেরিটেন্স, আমরা বলি হেরিটেন্স, হ্যাঁ, বংশগতি ধারায় সেটা একজন থেকে আরেকজনে ট্রান্সমিটও করে। হ্যাঁ, যেমন মা থেকে বাচ্চার তে আসতে পারে। ইভেন এটাকে বলা হয় লঙ্গিচুডিনাল। লঙ্গিচুডিনাল মানে উপর থেকে নিচের দিকে ট্রান্সমিট করে। আরেকটা হতে পারে হরাইজন্টাল, মানে হাজবেন্ড থেকে ওয়াইফের মধ্যেও এই এটা ট্রান্সমিট করতে পারে। তো এটাও হয়। তো সোজা কথা হচ্ছে একটা মরবিফিক এজেন্ট প্রথমে আক্রান্ত করে, করার পরে তার প্রভাবটা আমাদের শরীরের মধ্যে থেকে যায়, এবং এই প্রভাবটা আমাদের বংশ পরম্পরা এটা চলতে থাকে, যদি না এটা আমরা সঠিক অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দিয়ে চিকিৎসা না করি, ততদিন পর্যন্ত এই মায়াজমটা আমাদের শরীরে চলতেই থাকবে। তো হ্যানিম্যান কেন মায়াজমটা আবিষ্কার করলেন সেটা আমরা কম বেশি অনেকেই জানি। যে হ্যানিম্যান প্রথম দিকে উনি যখন ল অফ সিমিলার বা সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টটা যখন আবিষ্কার করলেন, তখন উনি ভালোই ছিলেন, যে রোগী আসছে, সঠিক মেডিসিন, উনি যত সিমটম সিমিলারিটি করে মেডিসিন দিচ্ছেন, রোগ ভালো হচ্ছে। পরবর্তীতে, আচ্ছা রাফি সাহেব, আপনি শুধু মাঝে মাঝে আমাকে একটু হাই হ্যালো করেন, মানে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাই, নাহলে আমি সবাই মিউট, তো আমি বুঝতে পারছি না কেউ না শুনলে আবার বোঝা যাচ্ছে কিনা। ওকে। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, মাঝে মাঝে একটু জানেন। ওকে। বা আপনারটা যদি চারিদিকে সাউন্ড, আপনার, হ্যাঁ, আপনার চারিদিকে মানে সারাউন্ডিং এর সাউন্ড নেই, আপনি আনমিউট রাখেন, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, তাহলে আমি কথাটা মানে আমার বলতে সুবিধা হয়, কারণ এই অনলাইন কনভারসেশনে কাউকে দেখতেও পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। তো আপনারা ভিডিও অন করে রাখতে পারেন, যদি সমস্যা না থাকে, তাহলে সামনে অডিয়েন্স দেখা গেলে কথাটা বলতে ইজি হয়, না হলে অনেকটা লাগে আর কি, আহ, ইসের মতো। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে সমন্তন। তো আমি যেটা বলছিলাম যে এই মাইক্রো অর্গানিজমটা, আপনার মাইক্রো অর্গানিজমটা আমরা বুঝতে পারছি তো, মায়াজমটা কি, মাইক্রো অর্গানিজমটা আমার শরীরে ঢুকতেছে এবং তার প্রভাবটা আমরা চালায় যাচ্ছি, আমাদের বংশ পরম্পরা চলে যাচ্ছে, আমাদের নিজের মধ্যেও আসছে। এইটা কি হ্যানিম্যান সোজা ভাষায় মায়াজম বলছে। তো এই জিনিসটা হ্যানিম্যান কিন্তু মেডিকেল টার্ম গুলো ইউজ করে গেছেন, মেডিকেলি ভাষায়, যেটা পরবর্তীতে আমরা মাইক্রোবায়োলজি বা অণুজীব বিদ্যার মাধ্যমে আমরা এই জিনিসটাকে বুঝতে পারছি। হ্যাঁ, যেমন টিবি হচ্ছে, টিবির প্রভাবটা আমাদের মধ্যে আছে। এই যে গনোরিয়া, যেমন গনোরিয়া কি একটা নাইজেরিয়া গনোরি, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড, মানে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে এই রোগটা আসে, এই জীবাণুটা বা ব্যাকটেরিয়াটা আসে, আসার পরে এইটা যেই লোকটার মধ্যে ঢুকে, বা যে পুরুষ বা মহিলা যার মধ্যে প্রবেশ করে, তার মধ্যে সেটা যেমন আক্রান্ত করে, আক্রান্ত করার পরে হ্যালো, কে কথা বলছেন, মিউট করে নেন। হ্যালো, মিউট করা নেই কার?
মিউট করেন, মিউট করেন। রাফি সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি, পাচ্ছি। সবার স্ক্রিন তো দেখি না যে। জাকারিয়া ভাই, জাকারিয়া হোমিও হল, জাকারিয়া কিছু হোমে হল, বলবেন? একটু মিউট করে দেন। আপনি না বললে মিউট করেন। হ্যাঁ। আর যদি ভালো পরিবেশে না থাকেন, মনে করেন রাস্তাঘাটে আছেন, তাহলে শোনার দরকার নেই, এটা রেকর্ড থাকছে, আপনি বাসায় বসে পরে শান্তিতে শুনেন। হ্যাঁ, মানে যদি ভালো পরিবেশে থাকেন বাসায় শোনার মতো, তাহলে শুনেন, না হলে মানে রাস্তার মধ্যে ওপেন করেন না। জি স্যার, বলেন। হ্যাঁ, আমি তো বলতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। তো ওইটাই আমি বলছিলাম যে মাইক্রো অর্গানিজমের কনসেপ্টটা, যে আপনার মাইক্রো অর্গানিজমের কারণে এটা হচ্ছে। হ্যানিম্যান কিন্তু সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, একটু প্লিজ সাউন্ডটা একটু করেন, মিউট করেন। হ্যালো, সাউন্ডটা মিউট করেন, কে মিউট করেননি প্লিজ মিউট করেন। আমি স্যার আপনি সবাইকে মিউট করতে পারবেন, আপনি সবাইকে মিউট করে দিন। সবাইকে মিউট করা যায় কোন দিক দিয়ে? আচ্ছা, মিউট। ওকে, যাই হোক। হ্যাঁ, এবার জুকাইয়া হোমিও হলকে মিউট করে দিলাম, এখন মোটামুটি সবাই শান্তিতে আছি। ওকে। মাস্টার কনসেপ্ট হচ্ছে, উনি মাইক্রো অর্গানিজম, উনি বলেছেন মাইক্রো অর্গানিজমের প্রভাবে বা ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রভাবে, তখনও যেহেতু উনি তখনও সেটা আবিষ্কার করতে পারেননি, তো উনি পরে বললো যে এটা ডাইনামিক একটা ইনফ্লুয়েন্স তৈরি করে শরীরের ভিতর, সেই ইনফ্লুয়েন্সের প্রভাবে আমার যে বিষয়টা হচ্ছে সেটাকে উনি মায়াজম বলেছেন সহজভাবে। উনি কিন্তু অনেক জটিল ব্যাখ্যা করেন নাই, উনি মেডিকেল ভাষায় কথা বলছেন। পরবর্তীতে বিভিন্ন ফিলোসোফাররা বিভিন্ন ভাবে তাত্ত্বিক, আরো আধ্যাত্মিক লেভেলে কিছু কথা বলছেন, সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করেছেন। তো সেগুলো অনেকাংশে ঠিক আছে, অনেকাংশে আবার একটু গল্প গুজব হয়ে গেছে বেশি। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি মেডিকেল সায়েন্সের বিষয়টা রাখি তাহলে আমাদের মায়াজম বুঝতে কঠিন হবে না। আচ্ছা, তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে মায়াজমটা গ্রিক ওয়ার্ড, এটা আসছে হচ্ছে পলিউশন, পলিউশন থেকে, মানে দূষণ থেকে। আর ম্যাটেরিয়াল আছে, যে এখানে ম্যাটেরিয়াল যে বিষয়টা আছে, ম্যালেরিয়াল পয়জন আছে, তখন ম্যালেরিয়া ছিল। আরেকটা হচ্ছে ক্রনিক সিনড্রোম ছিল। ক্রনিক সিনড্রোম মানে দীর্ঘদিনের ক্রনিক রোগ আমাদের ভিতরে যেটা আমাদের বাসা বাঁধে, এইটার জন্য। আচ্ছা, যেটা যেই কথা প্রসঙ্গে আমি এই কথাটা আসলাম, যে হ্যানিম্যান প্রথম দিকে যখন হোমিওপ্যাথির মূল প্রিন্সিপালটা আবিষ্কার করলেন, গবেষণা করলেন, দেখলেন যে অ্যাকুইট ডিজিজ খুব সুন্দরভাবে এটা কিওর হয়ে যাচ্ছে, বাট ক্রনিক ডিজিজ বা যেটা কিছু কিছু ডিজিজ বারবার ফেরত আসতেছে। হ্যাঁ, তো এই বিষয়টা উনি দেখলো যে কি কারণ। এই কারণটা অনুসন্ধান করতে যেয়ে উনি কিন্তু প্রায় দীর্ঘ 12 বছর গবেষণা করলো। গবেষণা করার পরে এই মায়াজমের থিওরিটা আবিষ্কার করলো। তো মায়াজমের থিওরিতে উনি যে দেখলো যে এই যে ইনিমিক্যাল সাবজেক্ট বা হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব রেইজ হ্যান্ড, কিছু বলতে চাচ্ছেন? মিউট খুলে দিয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর সাহেব বলেন। জুকাই হোমি হল, হ্যাঁ বলেন। হ্যালো। ওকে, এই বিষয়টাই পরবর্তীতে উনি মায়াজমের থিওরিতে নিয়ে আসলেন, যে মায়াজমটা হচ্ছে আমার একটা জীবাণু কারণে হয়, জীবাণুর প্রভাবের কারণে হয়। তো এইটাকে উনি দুইটা ভাগে ভাগ করলেন, যে একটা হচ্ছে সোরা, একটা হচ্ছে অ্যান্টি সোরা, বা আহ, একটা হচ্ছে সোরা, একটা হচ্ছে আদার দেন সোরা। তো এটা উনি করলেন। এর পরবর্তীতে মায়াজমের ডেফিনেশন নিয়ে আরো অনেকে কথা বলছেন, যেমন ডক্টর জে এইচ অ্যালেন, উনি দ্য ক্রনিক মায়াজম বইতে অনেক মায়াজম সম্পর্কে অনেক কথা বলেছেন। তবে উনি হ্যানিম্যানের থিওরির বাইরে অনেক কথা বলেছেন, যেটা এখন আমাদের আসলে এই যে বিংশ শতাব্দীতে এসে বা 2020 সালে এসে আহ পৃথিবী অনেক এগিয়ে গেছে, হ্যানিম্যানকে আমরা এখন আরো ভালোভাবে বুঝতে পারছি উনি কি বুঝাতে চেয়েছিলেন। তো এই এই জে এইচ অ্যালেনের অনেক কথাই আমরা এখন নিব না, আমরা হ্যানিম্যানের কথাতেই থাকবো। পরবর্তীতে লেকচার অন দ্য হোমিওপ্যাথিক ফিলোসফি, যে জেটি কেন্ট এই মায়াজম নিয়ে আরো অনেক সুন্দরভাবে কথা বলেছেন। তো উনি কিন্তু হ্যানিম্যানের ফর্মুলাতেই ছিলেন,
জেটি কেন্ট সে সময় উনি হানিম্যানের মতবাদের মধ্যেই ছিলেন। তো জেটি কেন্টের মতবাদ ঠিক আছে। পরবর্তীতে রবার্ট এইচ এ রবার্ট জিনিয়াস অফ হোমিওপ্যাথি এই বইতে উনি বলেছেন, এই বইটা খুব বেসিক একটা বই, এটা পড়তে হবে। তো এই বইটাতে উনি মায়াজমকে বলেছেন যে অ্যান ইনফেকশাস এজেন্ট অ্যান্ড এ কজ অফ দ্য ডিজিজ, মানে একটা অর্গানিজম ঢুকে একটা রোগ তৈরি করলো এবং ওই রোগটা যদি অ্যাকুইট হয় তাহলে সেটা অ্যাকুইট মায়াজম, আর যদি ওই রোগটা ক্রনিক তৈরি করে তাহলে ক্রনিক মায়াজম। তাহলে এটা একটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, হ্যাঁ, এই ধরনের একটা সাবস্টেন্সের কথা ওনারা বলছেন। হ্যাঁ, ওনারা অন্য কোনো প্রভাবের কথা এখানে খুব একটা বলেননি। ওকে, তারপরে আরেকজন বিখ্যাত ফিলোসোফার এবং হোমিওপ্যাথ, উনি হচ্ছে স্যার জন ওয়ের। উনি সায়েন্স অ্যান্ড আর্ট অফ হোমিওপ্যাথি, এখানে উনি মায়াজমকে বলেছেন যে ওই বিষয়টাই যে উনি উনি বলেছেন হানিম্যান মায়াজম বলতে জার্ম ডিজিজ বা মাইক্রো অর্গানিজমকে বুঝিয়েছেন। এবার আসি আমরা বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী হোমিওপ্যাথ চিকিৎসক জর্জ ভিতুলকাস, উনি কি বলেছেন দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথিতে উনি বলেছেন a predisposition towards chronic disease underlying the acute manifestation of illness which is transmissible from generation to generation and which may respond beneficially to the corresponding nosode prepared from either pathological tissue or from the appropriate drug or vaccine। কথাটা কিন্তু সবাই একই কথা বলছে, একটু বর্তমান আঙ্গিকে কথাগুলো প্রকাশ করছে, কারণ বর্তমান আঙ্গিকে হানিম্যানের সময় কিন্তু হানিম্যানের জীবদ্দশায় ভ্যাকসিন ওরকম ভাবে ছিল না, তাই না? হানিম্যানের সময় তো ভ্যাকসিন আবিষ্কার হয়নি, সুতরাং হানিম্যান ওই মায়াজমটা আবিষ্কার করতে পারেনি, ভ্যাকসিন মায়াজম আবিষ্কার করতে পারেনি। পরবর্তীতে ভ্যাকসিন মায়াজম আবিষ্কার হয়েছে। মায়াজম মানে যে কোনো কিছুর প্রভাব যদি আমার, সেটা মাইক্রো অর্গানিজম, সেটা সেটা যদি প্রভাবটা আমার শরীরে বিদ্যমান থাকে এবং যদি এটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিট করে তাহলেই সেটা মায়াজম। সেটা জীবাণু হতে পারে, জীবাণুটাই বেশি হয়। এছাড়া জীবাণুর বাইরে বর্তমানে অন্যান্য জিনিস যেমন ভ্যাকসিন, ভ্যাকসিনে কি করে, ভ্যাকসিনের সাধারণত যে জীবাণুগুলা দিয়ে ভ্যাকসিন তৈরি করে ওগুলার কিন্তু আমার ক্ষতিকারক বেশি করে। এই যে বর্তমান গবেষণা, যে অটিজম নিয়ে গবেষণা হচ্ছে, অটিজম গবেষণা করতে যে দেখা যাচ্ছে যে যেসব বাচ্চাদেরকে এই 9 মাসে, মানে এই যে 18 মাসে বা 15 মাসে যে এমএমআর ভ্যাকসিনটা দেয় না, মিজেলস মামসের যে ভ্যাকসিনটা দেয়, ওইটা কিন্তু একটা ভাইরাস, মিজেলস একটা ভাইরাস, মামস একটা ভাইরাস, রুবেলাও একটা ভাইরাস। এই তিনটা ভাইরাস যখন এটাকে শরীরে প্রবেশ করা হয় এমএমআর দিয়ে, হ্যাঁ, এটা দেওয়া হয় একটা ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু আলটিমেটলি ঘটনা ঘটে যায় অন্যদিকে। তো ওই বাচ্চাটা দেখা যাবে যে 18 মাস পর্যন্ত আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে বাচ্চাটা একদম ভালো ছিল। হঠাৎ করে 2 বছর পরে যে বাচ্চা বলে কি আমি করতে পারি না, বাচ্চার মারা বলে যে আমার বাচ্চা এই 2 বছর পর্যন্ত ঠিক মতো হাসছে, কথা বলছে, ঠিক ঠিক টাইমে বসছে, ঠিক টাইমে হামাগুড়ি দিছে, ঠিক টাইমে দাঁড়াইছে। হঠাৎ করে 2 বছর পরে সে চোখে চোখে তাকায় না, সে খেলে না, সে কারোর সাথে কোঅপারেট করে না, হ্যাঁ, সে সোশ্যালি ডিটাচ হয়ে গেছে, তার একটা আইসোলেশনের মধ্যে পড়ে গেছে। এই বিষয়গুলা চলে আসছে। ফ্যান চললে বন্ধ করুন। আচ্ছা, চ্যাট করছে, আচ্ছা ওকে, চ্যাট করেন, সমস্যা নেই। নতুন কেউ তো আর ইনভাইট করতেছে না কেউ। হ্যাঁ, ইনভাইটেশনে যদি কেউ নতুন কেউ এসে থাকেন, রাফি সাহেব আমাকে একটু জানায়েন কাইন্ডলি। আমি আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, আপনি আশেপাশে দেখেন, আর হচ্ছে কেউ আনমিউট করা লাগলে আমাকে বলেন, আমি লেকচারের মধ্যে মনোযোগ দিলাম। এই সাইডে কথা বলতেছে কে আবার? স্যার জুকাইয়া হুমিও মনে হয় কিছু বলবেন, উনি আনমিউট করেছেন। উনি ও কিছু আচ্ছা, বলেন আবার মিউট। না, বুঝে আনমিউট করে। আচ্ছা ঠিক আছে, ওকে। হাত উঠায়েন জুকাই হোমে হল, যদি কিছু বলতে চান। আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটাই বলছিলাম যে ওই ভ্যাকসিনের কথাটা বললাম, যে ভ্যাকসিনের মধ্যে কিন্তু জীবাণু থাকে, যেসব জীবাণু দিয়ে ভ্যাকসিন তৈরি করা হয় ওই জীবাণুর একটা প্রভাব আমরা পরবর্তীতে দেখি। আমি অটিজমের একটা এক্সাম্পল দিলাম, ওইটাও কিন্তু একটা মায়াজম। মায়াজমটা কি, ওই বাচ্চাটার উপরে প্রভাব ফেললো, ওই বাচ্চাটাকে একটা একটা মায়াজমের মধ্যে নিয়ে গেল। এই বিষয়টা হচ্ছে ওই যে জীবাণু এবং জীবাণুর প্রভাব, মায়াজম। ইভেন দেখা যাবে ওই বাচ্চাটা যখন বড় হবে, সে যদি বিয়ে করে তার যদি বাচ্চা কাচ্চা হয়, তার বাচ্চা কাচ্চার মধ্যেও তার ওই এটাকে আহ, তার ওই বাচ্চা কাচ্চার মধ্যেও সে কিন্তু তার ওই দোষটা, এটার প্রভাবটা কিন্তু সে পাস করে দিবে। তাহলে আপনার তাহলে মায়াজমটা কিন্তু বংশ পরম্পরা এটা চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমি সঠিক অ্যান্টি মায়াজমেটিক ওষুধ না দিব। ঠিক আছে, তো মায়াজমটা আমি এখন মোটামুটি বুঝাইতে পারছি তো, তাই না? মানে মায়াজমের থিওরিটা হচ্ছে একটা মাইক্রো অর্গানিজম। হানিম্যান যেটা বুঝাইতে চাইছে, পরবর্তীতে যারাই এটা বলছে সবাই একই কথাই বলছে, যেটা একটা অর্গানিজম এবং অথবা অর্গানিজম দিয়ে তৈরি একটা ভ্যাকসিন, অথবা
আহ, যে কোনো একটা ভাইরাস হতে পারে, এটা ব্যাকটেরিয়া হতে পারে, এটা আহ, এই এই বিষয়টি হ্যানিম্যান উনি সেই সময় বুঝেছে। এটা ম্যালেরিয়া জীবাণু হতে পারে, মানে মাইক্রো অর্গানিজম যেটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের নিচে দেখা যায় বা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে দেখা যায়, কিন্তু এটা গায়েবী কিছু না। মানে এটা আসমান থেকে বা জিনে ধরছে, হ্যাঁ, বা ভূতে ধরছে এরকম টাইপের বিষয় না। এই বিষয়টা আমাদের মাথা থেকে বাই করতে হবে। এই ধরনের আলোচনা আপনারা সায়েন্টিফিক আলোচনার বাইরে যাবেন না। জিন ভূতের বিষয়ে কিন্তু হ্যানিম্যান বুঝান নাই। উনি বুঝাইছেন হ্যানিম্যানের সময় যেহেতু মাইক্রোস্কোপ আবিষ্কার হয় নাই, সেজন্য উনি এই বিষয়টা উনি বলতে পারেন ঠিক মতো, কিন্তু ঘটনা ওইটাই। এখন বর্তমান সময় এসে বড় বড় হোমিওপ্যাথরা এই জিনিসটা ব্যাখ্যা করছেন যে হ্যানিম্যান মাইক্রো অর্গানিজম বা জার্মকে বুঝিয়েছেন। সেই জার্মটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, সেই জার্মটা দিয়ে ভ্যাকসিন বানানো হতে পারে। হ্যাঁ, সে যেখানে হোক জার্ম থাকবে, এখানে জীবাণু থাকবে। তো কথাটা হচ্ছে এইটা, এই জীবাণু এবং জীবাণুর প্রভাব, এটাই হচ্ছে মায়াজম। সহজ কথায় এটা আমরা মাথায় সেট করে ফেলি, ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী আলোচনাগুলো সহজ হবে। তাহলে মায়াজমটা কিন্তু অনেকটা সহজ হয়ে গেল ব্যাপারটা, তাই না? মায়াজমের একটা ধূম্রজাল অনেকটা কেটে গেল। ওকে, রাফি সাহেব জি স্যার। হ্যাঁ রেসপন্স করেন। ওকে, তো বিদুল কাজ কিন্তু আবার এটাই বলেছে যে তাহলে এটার প্রমাণটা কি? এই যে আমরা যে কোনো একটা থিসিস যদি বলি, থিসিস বলার পরে এটা তো ক্লিনিক্যালি এটা প্রমাণ করতে হবে। আমি যদি একটা তত্ত্ব দেই, তত্ত্বটা যদি আমি বাস্তবে রূপান্তর করতে না পারি, বা আমি যদি এই তত্ত্বটাকে প্রমাণ করে না দেখাতে পারি ক্লিনিক্যালি, তাহলে তো আমার তত্ত্ব ভুল। তাহলে যদি এই থিওরি সত্য হয়ে থাকে, তাহলে আমরা তো হানিম্যান যেমন মায়াজমের গনোরিয়ার মায়াজম করেছেন, গনোরিয়া করার পরে উনি তখন দেখলেন যে গনোরিয়ার প্রভাবটা কি? গনোরিয়ার প্রভাবের মধ্যে রোগীর পরবর্তীতে যখন জীবাণুটা চলেও যায়, জীবাণুটা কিন্তু একসময় থাকে না। প্রথম দিকে মনে করেন পেশাবের সাথে পুজ যায়, মহিলাদের পুজ যেতে পারে, পুরুষদের পুজ যায়, হ্যাঁ। কিন্তু এটা এক সময় চাপা পড়া চিকিৎসায়, যেমন আগে ছিল মার্কারি, এখন মার্কারি দেন, এখন অ্যান্টিবায়োটিক দেয়। তো গেলেই ডাক্তারের কাছে গেলেই এই ধরনের রোগীগুলাকে, যৌনবাহিত রোগীগুলাকে দেখবেন যে সেফটি একজন ইনজেকশন দিচ্ছে, ঠিক আছে, বা এজিথ্রোমাইসিন ট্যাবলেট দিচ্ছে। তো দিলে কি হয়, ওই জীবাণুটা ওই সময় মারা যায়। ওই নাইজেরিয়া গনোরি যে ব্যাকটেরিয়া, ওইটা মারা যায়। মারা যাওয়ার পরে কিন্তু ওইটা দেখবেন আমাদের মেডিকেল সায়েন্সের বইতে লেখা আছে, পরবর্তীতে ওইসব মহিলাগুলা বা ওই পুরুষগুলা, সে শরীরের মধ্যে ওই জীবাণুটা মারা যায়, কিন্তু জীবাণুর প্রভাবটার জন্য সে অনেক সমস্যায় পড়ে। অনেকের জয়েন্টে ফুলে যায়, জয়েন্ট ব্যথা হয়, অনেকের পেশাবে জ্বালা পড়া চলতে থাকে, কিন্তু বারবার পরীক্ষা করে দেখে যে পায় না, পরীক্ষাতে কোনো জীবাণু পায় না। তারপরে আপনার আহ তার শরীরে অন্যান্য সিমটম, মানসিক সিমটমের মধ্যে সাইকোসিস যেটা বলতেছে, সাইকোটিক অনেক সিমটম আসে, অনেক এক্সেস অ্যাগ্রেসিভ হয়ে যায়, অনেক কিছুতে বিরক্ত হয়ে যায়, ঠিক আছে, অনেক ঝগড়াটে হয়ে যায়, অনেক মানে উদ্ধত হয়ে যায়। তারপরে অনেক শরীরে অনেক টিউমার লাইক গ্রোথ আসে। তো এগুলা কিন্তু ওই যে কারণটা, ওই যে তার গনোরিয়া হয়েছিল হিস্ট্রিতে, অথবা তার বাবার গনোরিয়া হয়েছিল, ইভেন যদি তার সন্তানের গনোরিয়াও না পান, 8 বছরের একটা বাচ্চা চিকিৎসা করতেছেন, এরকম সিমটম, অনেকগুলো আঁচিল আছে, অনেকগুলা পেশাবে জ্বালা পোড়া আছে, কিন্তু সেই ছেলে তো বা সেই মেয়েটা তো মানে খারাপ সংস্পর্শে যায় নাই, সেক্সুয়ালি তার সে এফেক্টেড হয় নাই। হ্যাঁ, তার হয়তো তার আগের জেনারেশন বাবার এরকম একটা হিস্ট্রি ছিল। আমি খারাপ ভালোর কথা এখানে আনতেছি না, মানে যৌনবাহিত ভাবে যে কোনো ভাবেও এটা আসছে। তো ওইটা তার বাবার কাছ থেকে ছেলেটা পেয়েছে, এবং এই ছেলে আক্রান্ত হয়েছে, আপনি ছেলে চিকিৎসা করতেছেন। তো ছেলে চিকিৎসা করতে যে আপনি কিন্তু বাবার হিস্ট্রি নেওয়া লাগতেছে। তো মায়াজম চিকিৎসা করতে গেলে আপনাকে সবসময় ব্যাক হিস্ট্রি নিতে হয়, প্রিভিয়াস হিস্ট্রি নিতে হয়, ঠিক আছে? জি হ্যাঁ, তো জি প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে আপনি স্টার্টিং পয়েন্টটা বের করার চেষ্টা করবেন। হিস্ট্রিতে স্টার্টিং পয়েন্ট কবে থেকে শুরু হয়েছে। তো স্টার্টিং পয়েন্টে যদি বুঝতে পারেন যে এরকম একটা বিষয়, অথবা কি কি লক্ষণ, যেমন হ্যানিম্যান সাইকোটিক মায়াজমের একটা চিত্র উনি দিয়ে গেছেন, কারণ যেহেতু হ্যানিম্যান 3টা মায়াজম নিয়ে কাজ করছেন, এবং 3টা মায়াজম মোটামুটি ভালোভাবে বলে গেছেন, যে সোরা, সাইকো, সিফিলিস। তো 3টা মায়াজমের চিত্র আমরা জানি। তো এগুলা যদি আপনি পান, তাহলে আপনার ওই ধরনের অ্যান্টি মায়াজমেটিক যে মেডিসিন, সেটা দিলে আহ ফারহানা ইসলাম রেইজড হিজ হ্যান্ড। ওকে, ফারহানা ইসলাম কি বলতে চায়? আপনি যে বললেন যে হ্যাঁ আপনি বলেন। যেটা বললেন যে বাবার গনোরিয়া ছিল, যার কারণে তার বাচ্চার একটা সমস্যা দেখা গেছে, তার সন্তানের দেহে সেটা প্রভাবিত হয়েছে। আমাদের পিছনের কেস হিস্ট্রি নিতে হবে। কিন্তু স্যার, গনোরিয়া বা এই সেক্সুয়াল জাতীয় ডিজিজ গুলা যে তার ব্যাকগ্রাউন্ডে ছিল, সেটা তো তার ছেলে নিজেও জানে না, এবং বা তার সে তো এটা গোপন রেখে গেছে না। তো এই গোপন কথাটা তাদের থেকে বের করে আনার মানে বের করে আনার জন্য মানে আমাদেরকে কি প্রসেসটা মেনটেন করতে হবে? যে তার যে গনোরিয়া হয়েছে, সে তো হুট করে জিজ্ঞাসা করলে সে সেটা স্বীকার যাবে না যে না, আচ্ছা, হ্যাঁ আমার গনোরিয়া হয়েছিল ঠিক বা আছে, এটা সিরিয়াস হয়েছিল। ঠিক আছে, বুঝতে পারছি, শোনেন। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ছেলে আসছে, সাধারণত যদি সাথে বাবা থাকে তাহলে তো হিস্ট্রি দিতে পারলো। আর যদি বাবা না থাকে, আহ, মা যদি নিয়ে আসছে, মা যদি বলতে না পারে,
তাহলে তো আমাদের রাস্তা দুইটা, একটা হচ্ছে আমরা হিস্ট্রি নিয়ে শিওর হতে পারলে ভালো, আর শিওর যদি না হয়, হ্যানিম্যান তো এটাকে আমাদের সাথে উন্মুক্ত করে দিচ্ছে যে সাইকোসিসের সিমটম গুলা কি, তাই না? সাইকোটিক সিমটম যদি আমরা পাই, তার ফিজিক্যাল ম্যানিফেস্টেশন, ফিজিক্যালি যদি আমি লক্ষণগুলো পাই এবং মেন্টাল যদি লক্ষণ পাই, সেটা তো হ্যানিম্যান তো এই মায়াজম গুলাকে তো বর্ণনা করে গেছেন। এইটার মধ্যে যদি এই লক্ষণগুলো যদি থাকে তাহলে এই মায়াজম। তাহলে আমি চেষ্টা করব হিস্ট্রি নেওয়ার, যদি না পাই তাহলে বর্তমান লক্ষণগুলো যদি সাইকোটিক মায়াজম হয় তাহলে আমি সাইকোটিক চিকিৎসায় যাব। এবার ঠিক আছে কথা, ফারহান ইসলাম? আচ্ছা, ঠিক আছে, ওকে। রাফি সাহেব, শোনা গেছে? স্যার জি মানে স্যার। সাইকোটিক মাস মানে সেটা তার লক্ষণের উপর ডিপেন্ড করে যাবে, কিন্তু এক্স্যাক্টলি কিভাবে হয়েছে সেটা তো আমরা শিওর না। হ্যাঁ, শিওর হইতে পারলে ভালো, আর যদি শিওর না হই বা আমাদের যদি পুরানো হিস্ট্রি দেওয়ার মতো লোক না থাকে, তাহলে আমরা লক্ষণ ভিত্তিক তো চিকিৎসা করব। ডেফিনেটলি লক্ষণ ভিত্তিক, কারণ সাইকোটিক মায়াজমে কি লক্ষণ হয় সেটা তো আমরা জানি, সেটা তো হানিম্যান আমাদের বলে গেছে, তাই না? তো সেই লক্ষণ হিসেবে চিকিৎসা করলেও আপনার চিকিৎসা হবে। তো রাস্তা আমাদের দুইটাই ওপেন আছে, তো এইটাই আর কি। তো তো এটা নিয়ে টেনশন নাই। ওকে, তো এখন যেটা বলছিলাম, তো আমি যে কথাটা প্রসঙ্গ এই কথাটায় আসলাম, সেটা হচ্ছে যদি আমরা এরকম দেখি যে মনে করেন হ্যানিম্যান কি করছেন, মেডোরিনাম আবিষ্কার করছেন না, মেডোরিনাম। তো মেডোরিনাম উনি কোথা থেকে আবিষ্কার করলেন? উনি কিন্তু এই এই পুজ থেকে, হ্যাঁ, গনোরিয়ার ডিসচার্জ থেকে আহ, এটা উনি আবিষ্কার করছেন। মানে তখন তো উনি মাইক্রো অর্গানিজমটা আলাদা করতে পারেন নাই, মাইক্রোস্কোপ দিয়ে তো আলাদা করতে পারেন নাই, বা কালচার করে আলাদা করতে পারেন নাই, কিন্তু বুঝতে পারছিলেন যে এর মধ্যে একটা জীবাণু আছে। এই ডিসচার্জের মধ্যে এই জীবাণুর একটা নিজস্ব শক্তি আছে, এই শক্তিটাই দায়ী তার তার মধ্যে, তার ওয়াইফের মধ্যে, তার ছেলে মেয়ের মধ্যে এই এই ধরনের এই দোষগুলাকে ট্রান্সমিট করে, হ্যাঁ, এই মায়াজম গুলাকে ট্রান্সমিট করে। তো সেই বিষয়টা উনি এটা বুঝতে পারছেন। তো বুঝতে পারার পর উনি যেটা করেছেন, তো সেটা হচ্ছে আপনার উনি মেডোরিনাম দিয়ে তৈরি করলেন ওষুধ, মেডোরিনাম নাম দিলেন। এটা কি হলো, একটা নোসোট হলো, নোসোট। তো পরবর্তীতে দেখা গেল ওই ধরনের প্রভাবযুক্ত রোগীদের উনি মেডোরিনাম দেওয়ার পরে তারা সেটা থেকে টোটাল ওই বিষয়টা থেকে তারা রিকভার করে গেল। তাহলে দেখেন কত সুন্দর একটা বিষয়, যে তাহলে নোসোড আমার জাস্ট একটা অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন। যদি কোনো জীবাণুর কারণে তার প্রভাব আমরা নিশ্চিত হতে পারি যে ওই জীবাণুর পরবর্তীতে এটা প্রভাব, এটার জন্য কিন্তু আপনি মাইক্রোবায়োলজি জানা লাগবে ভালো মতো। এই জন্য মেডিকেল সায়েন্সে কিন্তু মাইক্রোবায়োলজি সাবজেক্ট আছে, আপনার হোমিওপ্যাথিতেও মাইক্রোবায়োলজি আছে, অণুজীব বিদ্যা আছে, তাই না? আপনার এখন অণুজীব বিদ্যাগুলো একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ টিবি হলে টিবির লক্ষণগুলা কি, টিবির লক্ষণের প্রভাবগুলা কি, গনোরিয়া হলে গনোরিয়ার প্রভাবগুলা কি হয়, গনোরিয়া চলে গেলেও গনোরিয়ার প্রভাব কি থাকে, এটা বর্তমান মেডিকেল সায়েন্সেও আপনার এই ডেভিডসনের যে বইটা আছে, যেটা এমবিবিএস লেভেলে পড়ায়, এই বইটাতেও আপনারা পাবেন। এছাড়া ইন্টারনেটেও পাবেন। তো এই ধরনের কমন কমন রোগগুলার আপনার প্রভাবগুলা সিকুইলি লিখে সার্চ দিলে আপনি সিকুইলি পাবেন। ওই সিকুইলি গুলো কিন্তু মায়াজম, ঠিক আছে? ইনফ্লুয়েন্স, সিকুইলি, হ্যাঁ, এই বিষয়গুলা বিভিন্ন মানে ফিলোসফাররা বিভিন্ন টার্ম ইউজ করেছেন, কেউ ডায়াথেসিস, কেউ ডিসক্রেশিয়া, কেউ ইনফ্লুয়েন্স, হ্যাঁ, কেউ এরকম বিভিন্ন টার্ম ইউজ করছেন আর কি। সবগুলো ঘটনা একই রকম। কেউ সিকুইলি মানে তার প্রভাব, এই আর কি, বা তার পরবর্তী বংশ মানে ক্ষতিকারক প্রভাব, এই আর কি। তো নোসর দিয়ে আমরা এটা ক্লিয়ার করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে মায়াজমের বিষয়। আচ্ছা, তো ভিতুল কাস আরেকটা জিনিস বলছেন যে দ্য সায়েন্স অফ হোমিওপ্যাথি এই বইটাতে, the body is born with certain weakness area that are potentially responsible for triggering disease. This weakness can be termed as predisposition. This can be affected in the following manners, like hereditary genetic code, inappropriate treatment, carcinogenesis, and external circumstances. আচ্ছা, কথাটা সহজভাবে বলি, সেটা হচ্ছে ভিদুল কাস উনি বলছেন যে প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে, এটা অনেক আগে থেকেই শুরু হয়ে আসছে। মানুষ বিভিন্ন কারণে, অনেক কারণে, সেটা পুষ্টির কারণে হতে পারে, সেটা মায়াজমের কারণে হতে পারে, যে কোনো কারণে হোক, বা এইসব কারণে তার মধ্যে একটা দুর্বলতা থাকে। কারণ মনে করেন ঠিক মতো পুষ্টি পায় না, মা প্রেগনেন্সির সময় পুষ্টি পায় না, বা মা নিজেই অপুষ্ট, মানে অপুষ্টি রোগে ভুগছে, বা বিভিন্ন শারীরিক মানসিক চাপে ভুগছে, বা তার বংশ পরম্পরায় এরকম ভাবে চলে আসছে, হ্যাঁ, সেটা মায়াজমেটিকও বলতে পারি। কবে থেকে শুরু হয়েছে হ্যানিম্যান তো আর বলে নাই যে এই মায়াজম শুরু হইলো, সাইকোটিক মায়াজম শুরু হইলো বা সোরা মায়াজম শুরু হইলো, সেটা আহ, দুইটা জেনারেশন পরে ভালো হয়ে যাবে, এটা তো বলে নাই। বলছে যে এটা সোরা সবচেয়ে পুরানো রোগ এবং এটা 1000 বছর ধরে চলে আসছে। সুতরাং হ্যানিম্যান বলছে যে অনেক আগে থেকে চলে আসছে।
তো এইটাই হচ্ছে, যদি আমার মনে করেন একজন বাচ্চা আমি দেখতেছি, এই বাচ্চাটা ছোট একটা বাচ্চা, তো এই বাচ্চাটার আমি দেখলাম যে তার খুব হাত পা চিকন চিকন, হ্যাঁ, সে দাঁড়াতে পারে না, তার বয়স অনুযায়ী সে দুর্বল, অথবা তার লাংস বারবার এফেক্টেড হয়, বারবার নিউমোনিয়া হয়, বারবার তার অল্পতেই তার নিউমোনিয়া হয়ে যায়, হ্যাঁ, অল্পতেই তার শ্বাসকষ্ট হয়। তো এই বিষয়গুলোতে বুঝতেছি যে এই বাচ্চাটার তার লাংসটা দুর্বল। তাহলে এক একটা মানুষের এক একটা শারীরিক ভাবে এক এক দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করে, হ্যাঁ, কারণ একদম সঠিক সুন্দর হেলদি বাচ্চা আমরা 100% ক্ষেত্রে পাই না, এক একজন এক এক দুর্বলতা থাকে। তো এই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আহ তো এই জিনিসটা হ্যানিম্যান মানে ভিতর কাছে সুন্দর করে বলছেন যে এটাকে বলা হয় প্রিডিসপোজিশন। প্রিডিসপোজিশনের বাংলাটা কি? প্রিডিসপোজিশনের বাংলা হচ্ছে মানে তার তার মধ্যে এটার হওয়ার একটা প্রবণতা, হ্যাঁ, আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে, প্রিডিসপোজিশন বা আক্রান্ত, বা সে ভালনারেবল, মানে এক্সাক্ট বাংলাটা মনে পড়তেছে না। সে কি বলে, বাংলাদেশ সাহায্য করতে পারেন দু একজন, কারোর যদি মনে পড়ে। প্রিডিসপোজিশন মানে হচ্ছে তার আক্রান্ত হওয়ার বা সাসেপ্টেবল, মানে আমি নাজুক, নাজুক, হ্যাঁ, এই কথাটা একটু বলা যেতে পারে, আমি নাজুক, হ্যাঁ, বা ওই বাচ্চাটা নাজুক, তার লাংসটা নাজুক, হ্যাঁ, অল্পতেই লাংস আক্রান্ত হয়ে যায়, এরকম সবাই এক একটা। জি, ওই যে প্রবণতার কথাই বলেছে এখানে, প্রিডিসপোজিশনটা প্রবণতা, পূর্ব থেকেই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রবণতা সৃষ্টি হয়। হ্যাঁ, প্রবণতা বা সে একটা নাজুকতা তৈরি হয় যে কোনো একটা পার্টিকুলার অঙ্গের, হ্যাঁ, যে ওখানে সহজে আক্রান্ত হয়, এরকম একটা বিষয়। তো এই যে এই বিষয়টা কিন্তু মায়াজমের মধ্যে চলে আসে, বা বংশ মানে পুষ্টি এর সাথে কিন্তু খাবার দাবারও রিলেটেড। তাহলে হানিম্যান এই বিতুল গাছ এটা বললেন এই বইতে যে বংশগত ভাবেও অনেকে খুব দুর্বল প্রকৃতির থাকে, আবার অনেকে উল্টাপাল্টা খাবারের কারণে তার মধ্যে কোনো কোথাও দুর্বলতা ডেভেলপ করে। যেমন আমি বিষ খাচ্ছি, হ্যাঁ, আমি খাবারে ভেজাল খাচ্ছি, ফরমালিন খাচ্ছি, বিভিন্ন খাবার খাচ্ছি, এই কারণে আমার এগুলো তো কার্সিনোজেন। কার্সিনোজেন মানে যেসব খাবার খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে সেগুলোকে বলা হয় কার্সিনোজেন। তো কার্সিনোজেন খাবার খেলে আমার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে, তো সেই বিষয়টা থাকবে। আরেকটা হচ্ছে এক্সটার্নাল সার্কামফারেন্স। এক্সটার্নাল মানে বাহ্যিক যে প্রভাব। বাহ্যিক প্রভাব মানে কি? কেউ যদি কোনো কারখানায় কাজ করে, যে কারখানায়, কয়লা কারখানায় কাজ করতেছে একটা শ্রমিক, তো তার কন্টিনিউয়াস কয়লা শরীরের মধ্যে ঢুকতেছে, তার লাংসের মধ্যে ঢুকতেছে, তো এইটার একটা প্রভাব থাকবে। এটাকে হ্যানিম্যান এগুলা আহ, সুন্দরভাবে বলে গেছেন উনি, অবস্টাকলস টু কিওর, মানে আরোগ্যের পথে প্রতিবন্ধকতা বলেছেন। এই বিষয়গুলা আমাদেরকে একটা আরোগ্য চিকিৎসা করতে গেলে এগুলো দূর করতে হবে। একটা রোগী যখন কয়লা কারখানায় কাজ করার কারণে তার আক্রান্ত হবে লাংসে, আর আপনি যতই ওষুধ দেন, তাকে যতক্ষণ না পর্যন্ত আপনার ওই মাস্ক পরাবেন বা ওই কারখানা থেকে বের করে নিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ওষুধ দিলেও কিন্তু খুব একটা কাজ হবে না, কারণ তার একটা কন্টিনিউয়াস একটা প্রভাব তার মধ্যে আছে, হ্যাঁ, এই ওই এক্সটার্নাল বাহ্যিক একটা প্রভাব, ওই জিনিসটা। তো এটা আর কি। তো কিন্তু ওইটা সরাই দিলেও, এখন কথা হচ্ছে যে ভালো খাবার খেলেই কি আমি ভালো থাকবো? কথাটা এটা ইম্পর্টেন্ট। আমি কি ভালো মাছ মাংস ডিম দুধ, হ্যাঁ, ফলমূল সারাদিন ভালো করে খেলাম 3 বেলা, তাহলে কি আমার কোনো অসুখ বিসুখ হবে না? তারপরে আমি ভালো এনভায়রনমেন্টে গেলাম, আমি সুইজারল্যান্ডে থাকলাম বা কাশ্মীরে থাকলাম, কাশ্মীরে অবশ্য যাওয়া যাবে না, গোলাগুলি করতেছে, তো সুইজারল্যান্ডে গেলাম, হ্যাঁ, সুইজারল্যান্ডে ভালো আবহাওয়া, ওখানে থাকলাম, হ্যাঁ, জুস খেলাম, তো ওখানে গেলে কি আমি আমার কোনো অসুখ বিসুখ হবে না? হ্যানিম্যান এই জিনিসটা বলে নাই। হ্যানিম্যান বলছে যদি আমার মধ্যে মায়াজমেটিক প্রভাব থাকে, তাহলে আমার মধ্যে, আমি এই ক্রনিক মায়াজমে যদি আমার মধ্যে প্রভাব থাকে, তাহলে আমি যত ভালো আবহাওয়াতেই থাকি না কেন, আমার মধ্যে কিন্তু ওই সম্ভাবনা থেকেই যাবে। হ্যাঁ, যদি আমার মধ্যে সাইকোটিক প্রভাবটা থেকে যায়, আমি বংশ পরম্পরা সাইকোটিক মায়াজমে চলে আসছে, বা আমার মধ্যে সাইকোটিক মায়াজম আসছে, যে কোনো ভাবে হোক, তাহলে আমি কিন্তু সাইকোটিক মায়াজমটা আক্রান্ত হইতে পারি, ঠিক আছে, বা আক্রান্ত হব, সেটা আমি যে আবহাওয়ায় থাকি না কেন। কিন্তু আবহাওয়া বা নিউট্রিশন বা পরিবেশ আমাকে অনেক হেলদি রাখে, আমাকে অনেক ভালো রাখে, কিন্তু 100% করতে পারে না। এটাই হানিম্যান তার ক্রনিক মায়াজম ক্রনিক ডিজিজ বইতে বলেছেন, যে সোরাসাইকোসিস সিফিলিসের চিকিৎসা সঠিকভাবে না করলে এইটা বংশ পরম্পরা চলতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক সঠিক অ্যান্টি মায়াজমেটিক ওষুধ না দিব। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, পরের স্টেপে যাচ্ছি। এবার সুব্রত কুমার ব্যানার্জি, এস কে ব্যানার্জি, আমরা ওনার বই পড়ছি, উনি মায়াজম সম্পর্কে কি বলছেন, ঠিক আছে? আমি কিন্তু হ্যানিম্যান থেকে শুরু করে সব বিজ্ঞ বিজ্ঞ হোমিওপ্যাথ যারা মায়াজম নিয়ে কাজ করেছে, যারা পৃথিবীতে খুব প্রভাবশালী হোমিওপ্যাথ, তাদের কথাগুলো বলছি। সুতরাং আমার একটা লেকচারে কিন্তু সারা পৃথিবীর আপনি সবকিছু একটা জায়গায় পেয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ। এটা আপনার ওভারঅল একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমার কোনো কথা নেই, আমি সবারটা জেনে আপনাদের সামনে তুলে ধরছি। তো মায়াজমেটিক প্রেসক্রিপশন হচ্ছে, প্রেসক্রাইবিং বইতে উনি লিখেছেন, আগে উনার কথা বলি, তারপর আমি আমার ব্যাখ্যা দিচ্ছি। অ্যান ইনভিজিবল
inimical dynamic principle which permeates into the system of a living creature, creating a groove or stigma in the constitution which can only be eradicated by a suitable anti-miasmatic treatment. If effective anti-miasmatic treatment does not take place, then the miasm will persist throughout the life of the person and will be transmitted to the next generation. কথা একই, খুব একটা নতুন কোনো কথা যোগ করে নাই যে জি স্যার। এখানে নতুন কোনো কথা পেলেন? না স্যার, আগের মতো। আগের কথাই বললো, বিদ্যুৎ গাছের কথা, হানিম্যানের কথাই, ওই যে ইনিমিক্যাল, শত্রু ভাবাপন্ন অদৃশ্য জিনিস যেটাই বলি, ওইটার প্রভাবটা যতক্ষণ পর্যন্ত আমি দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই রোগটাকে আমি হেলদি বলতে পারবো না। ওই লোকটা যতই ভিটামিন খাক, যতই ভালো আবহাওয়ায় থাকুক, তার মধ্যে ওই মায়াজমেটিক প্রভাবটা থাকলে সে পরিপূর্ণ সুস্থ মানুষ না। যদি পরিপূর্ণ সুস্থ মানুষ হতো তাহলে তো সুইজারল্যান্ডে গোলাগুলি হইতো না, তাই না? আমি সুইজারল্যান্ডের কথাই বললাম, যেহেতু এটা শান্তির একটা দেশ বলে, নরওয়ের একটা দেশ বলে। ওখানে কি ক্রিমিনাল হয় না? ওখানে ধর্ষণ হয় না? ওখানে 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 মারামারি হচ্ছে না, গোলাগুলি হচ্ছে না? তার মানে কি ওরা এই ভালো খাবার দাবার খেয়েও ওরা এগুলো করতেছে, হ্যাঁ? কারণ ওদের মধ্যে মায়াজমেটিক প্রভাবটা আছে, যেটা যতক্ষণ না পর্যন্ত ওই মায়াজমেটিক চিকিৎসা তাদেরকে না করা হচ্ছে তাদেরকে সঠিকভাবে লাইনে আনা যাবে না। এটি হ্যানিম্যান বলছে, যে হ্যানিম্যান অবজারভেশন এই জিনিসটাই দেখছে, যে এত ভালো খায়, এত কিছু করে, তাও বারবার কেন আসে। তারপরে ইনভেস্টিগেট করতে যে উনি এটা আবিষ্কার করছে যে ঘটনা অন্য জায়গায়, ঘটনা আরো গভীরে। এইটা যতক্ষণ পর্যন্ত আমি না বুঝবো ততক্ষণ পর্যন্ত আমি এই এলোপাথারি দৌড়াদৌড়ি করবো আর কি। তো এটাই হ্যানিম্যানের আবিষ্কার, একটা বিশাল আবিষ্কার, যেটা মানে আমরা স্বীকার করতে বাধ্য হচ্ছে এখন এই বর্তমান বিংশ শতাব্দীর দেশে। মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে এসে, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কারের পরে আমরা হ্যানিম্যানকে আবার একটা স্যালুট জানাই সবাই, যে হ্যানিম্যান আসলে মানে কি করছেন। এটা আসলে যার যত জ্ঞান সে তত বেশি আসলে বুঝতে পারবে হ্যানিম্যান কি করে গেছে। তো যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাই। মায়াজমেটিক 10টা প্রিন্সিপাল আছে এখানে। এটা একটা এক কথায় জিস্ট কথা যদি বলি, আমি একটু বলে যাই। প্রথমটা হচ্ছে মায়াজম ইজ এ ডাইনামিক এনার্জি হুইচ ক্যানট বি সিন। এটা হ্যানিম্যানের কথা, বর্তমানে একই কথা। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলেন তো, একজন বলেন, কেউ যদি উনার সাথে মত পার্থক্য করেন তাহলে আবার সে বলবে, না হলে মত পার্থক্য না থাকলে আর বলার দরকার নেই। সেটা হচ্ছে মায়াজম কি আমরা চোখে দেখি একটা মানুষের মায়াজম, মানে মায়াজমকে কি মানে আলাদা করতে পারি খালি চোখে? মানে তার লক্ষণে কথা বলি না, মায়াজম এজ এ জীবাণু হিসেবে কি আমরা আলাদা করতে পারি? যে কোনো একজন বলেন আনমিউট করে। না, করা যায় না। আচ্ছা, একটু বলেন কেন করা যায় না? কারণ আমরা লক্ষণের বাইরে তো আর কিছু দেখি না, এখানে তো জীবাণুর অস্তিত্ব থাকে না। হ্যাঁ, রাইট। জীবাণু যতক্ষণ থাকে শরীরে ততক্ষণ পর্যন্ত সে জীবাণুর একটা লক্ষণ দেয়। যেমন গনোরিয়া জীবাণু যতক্ষণ তার মধ্যে আমি আইডেন্টিফাই, ল্যাবে যতক্ষণ আমি গনোরিয়া জীবাণুটা পাবো ততক্ষণ পর্যন্ত তার পুজ পড়বে, পেশাবের রাস্তা দিয়ে পুজ পড়বে, এরকম একটা লক্ষণ থাকে গনোরিয়া যে লক্ষণ। তখন আমি জীবাণুটা আইডেন্টিফাই করতে পারি, তখনও কিন্তু সে সাইকোটিক মায়াজমের মধ্যে সে ঢুকে নাই। তো যখনই আমি তাকে চাপা দিলাম, সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে হোক, আগে যেমন মার্কারি দিয়ে করা হতো, এখন মার্কারি না, এখন অ্যান্টিবায়োটিক দিয়ে চাপা দেয়। তো অ্যান্টিবায়োটিক দিয়ে যখন চাপা দিলাম, তারপরে সে মায়াজমের মধ্যে ঢুকে গেল, তখন কিন্তু আমি ল্যাবে পরীক্ষা করলে আর পাচ্ছি না। সে তখন একটা ভিতরে অবস্থা সৃষ্টি করবে স্যার। হ্যাঁ, একটা স্টেট তৈরি করলো, একটা অবস্থা তৈরি করলো। তাহলে মায়াজমটা জিনিসটা বোঝা গেল তো? মায়াজমটা হচ্ছে ওই জীবাণুটার প্রভাব, কিন্তু জীবাণুটা নাই, জীবাণুটা মারা গেছে বা জীবাণুটা অ্যান্টিবায়োটিক দিয়ে মেরে ফেলছে, চাপা দিছি, কিন্তু জীবাণুটার একটা রাগ, একটা আক্রোশ, সোজা কথা, সেটা আমার দেহে ছেড়ে দিছে আর কি। সেটা জেনেটিক ভাবে হোক, সেটা যে কোনো ভাবে হোক, তাই না? এটা যদি সহজ ভাবে বলি, এটা এটা আর কি। তো মায়াজমটা হচ্ছে এরকম। প্রথম লাইনটা ক্লিয়ার? ওকে। দ্বিতীয় স্টেটমেন্ট, এভরি লিভিং ক্রিয়েচার অন আর্থ হ্যাজ ইটস ওন মায়াজম। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মায়াজম আছে। মায়াজম মানে এখানে প্রভাব। প্রত্যেকটা লিভিং ক্রিয়েচার মানে কি, সেটা অণুজীব থেকে শুরু করে বড় সবকিছু, প্রত্যেকের একটা প্রভাব ফেলতে পারে, তাই না? একটা জীবাণু, একটা ব্যাকটেরিয়া ঢুকলে প্রভাব হয়। এই যে করোনা ভাইরাস নিয়ে আমরা এখন কথা বলছি, বা সারা পৃথিবী আক্রান্ত, এই করোনা ভাইরাস আমাদের শরীরে ঢুকতেছে। ঢোকার পরে এই করোনা ভাইরাসের প্রভাবটা যে কি হবে, এটা আরো পরে যদি আমরা রিসার্চ করি বা আমরা যদি আরো দেখি, 6 মাস যখন ডাটা আমরা দেখবো, 6 মাস বা 1 বছর ডাটা দেখবো, যে মনে করেন করোনা ভাইরাসের কারণে নাকের গন্ধ পাচ্ছে না, কিন্তু যখন নাকে গন্ধ পাচ্ছে না, তাই না, এই লক্ষণটা তো আপনারা জানেন, করোনা ভাইরাস আক্রান্ত হলে মানুষের অনেকে যে নাকে গন্ধ চলে যায়, এটা তো অলরেডি পেপার পত্রিকা বা ইসের মাধ্যমে শুনে ফেলছেন।
কিন্তু তখন কিন্তু দেখা যাচ্ছে যে করোনা ভাইরাসেরই পাচ্ছে না, তখন কিন্তু করোনা ভাইরাস এই নাকে দিয়ে বা ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব দিলে করোনা ভাইরাস কিন্তু আর পায় না, কিন্তু ততক্ষণে এটা করোনা ভাইরাসের ইফেক্ট, তাই না? করোনা ভাইরাস একটা ইফেক্ট, এই ইফেক্টটা দূর করার জন্য আমরা যে নসরটা আবিষ্কার করছি কোভিড এর নাম, তাহলে আমরা পরীক্ষায় যাব ইনশাল্লাহ ঈদের পরে। আমরা একটা গার্মেন্টস ঠিক করছি, ওখানে বড় পরিসরে একটা স্টাডি হবে। তারপরে এটা আরো অনেক কাজ হচ্ছে আর কি, তো সময় হলে জানবেন। আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। ওইটা আনঅফিসিয়ালি, অফিসিয়ালি কথাবার্তা বলা যাবে না, কারণ এটা একটা অন্য ব্যাপার আছে, ড্রাগের ব্যাপার আছে। তো আপনারা এটা সংগ্রহ করে রাখেন আর কি। হ্যাঁ, তো আমার সাথে যোগাযোগ করেন বা আমাদের এসডি তে ওইটা বলা আছে, ওইটা নিয়ে নেন। যাই হোক, ওইটা যদি প্রভাব থাকে, মনে করেন করোনা ভাইরাস একটা প্রভাব থাকলো, আমরা আমরা বুঝতে পারলাম যে করোনা ভাইরাসের পর থেকে তার এই প্রভাব শরীরে আছে, তখন ওই প্রভাবটা দূর করার জন্য ওই করোনা ভাইরাসের নসরটা দিলে ওই প্রভাবটা চলে যাবে। এরকম প্রত্যেকটা জীবাণু যদি ওই জীবাণুটা চলে যাওয়ার পরেও যদি তার প্রভাবটা থেকে যায়, হ্যাঁ, রুব্রিকে আমরা কি পাই? রুব্রিকে যখন রেপার্টরিতে আমরা পাই এলিমেন্টস ফ্রম, তাই না? ওইটার পর থেকে রুব্রিকটা শুরু হয় এলিমেন্টস ফ্রম দিয়ে। এলিমেন্টস ফ্রম মানে কজেশন, কজ, এটা অনেক কারণ হতে পারে, জীবাণুটার ক্ষেত্রে এলিমেন্টস ফ্রম। হ্যাঁ, তো ওইটা দিয়ে শুরু হয়। তো ওইটা আমরা আইডেন্টিফাই করতে পারলে আমরা ওই পার্টিকুলার নোসরটা ব্যবহার করলে ওই মায়াজমটা চলে যাবে। তাহলে প্রত্যেকটা জীবাণু তার একটা মায়াজম তৈরি করতে পারে। কোনো মায়াজমটা অ্যাক্টিভলি থাকে, কোনো মায়াজমটা ল্যাটেন্ট থাকে, ডরমেন্ট থাকে, তার ভিতরে সুপ্ত অবস্থায় চলে যায়, এবং টাইম টু টাইম এটা ফ্লেয়ার আপ হয়, সারফেসে চলে আসে, মাঝে মাঝে প্রকাশ পায়, আবার ভিতরে ঢুকে, আবার প্রকাশ পায়, আবার চাপা দেওয়ার চিকিৎসা করি, আবার ভিতরে ঢুকে। যত চাপা দেই সে ভিতরে ঢুকে আক্রোশে আরো বড় হইতে থাকে, সোজা কথা। সে রেগে টেগে আরো বড় হইতে থাকে, বড় হয়ে সে আরো বিভিন্ন জায়গায় সে বই প্রকাশ করতে থাকে। যত প্রকাশ পায় আবার চাপা দেই, আবার বড় হয়। এরকম ভাবে মায়াজমটা, যদি আমি সঠিক, যতক্ষণ না পর্যন্ত অ্যান্টি মায়াজমেটিক না দিছি ততক্ষণ পর্যন্ত আর ভালো হচ্ছে না। জি বলেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো গিয়ে যে জীবাণু তো আমরা বলছি যে জীবাণু নাই, তাহলে সে বড়টা হয় কিভাবে? মানে এইটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ, জীবাণু নাই, বাট জীবাণুর প্রভাব, এটি এটি হ্যানিম্যান মায়াজম করছে। ব্যাখ্যা মানে কি? এটা হচ্ছে অবজারভেশন, ক্লিনিক্যাল অবজারভেশন, ঠিক আছে? তো এটার ব্যাখ্যা আপনার অনেক ভাবে দিতে পারেন। এখন এটাকে ব্যাখ্যা করতে গেলে, এখন বর্তমান বিজ্ঞানের আলোকে যদি ব্যাখ্যা চান, তাহলে এটাকে আমি বলবো যে জেনেটিক একটা ইমপ্রেশন। আমাদের ডিএনএ আরএনএ আপনারা পড়ছেন, ডিএনএ এর মধ্যে কি থাকে? কোডন থাকে। মানে আমরা আবার ডিএনএ লেকচারটা শুনে নেবেন, হ্যাঁ, যদি ডিএনএ আরএনএ ওখানে কনফিউশন থাকে। তো ডিএনএ এর মধ্যে আমরা জিন থাকে, ওই জিনের মধ্যে ওই ভাইরাস একটা প্রভাব ফেলে দেয়। প্রভাব ফেলে দেওয়ার কারণে ওই কোডনের মধ্যে হয়তো কোনো চেঞ্জ করে দেয়, কোডন চেঞ্জ করে দেয়। কোডন চেঞ্জ করে দিলে সে টাইম টু টাইম ওই কোডন চেঞ্জ হয়ে গেল, মানে মূল ফর্মুলাটা চেঞ্জ করে দিছে, তখন সে বারবার বারবার ওইটার বই প্রকাশ, মানে প্রোটিন তৈরি করতে থাকে। প্রোটিন দিয়ে তো সবকিছু ম্যানিফেস্টেশন হয়, রোগ ব্যাধি যাই করুক, অ্যাবনরমালিটি সৃষ্টি হয় স্যার। অ্যাবনর্মালিটি তৈরি, মানে ওই জিনে আমরা এখন জিন থেরাপিতে এটাকে করতে পারি, মানে জিনে যে আঘাত করে, আমার ডিএনএ যে আঘাত করে, তখনই একটা মায়াজমেটিক স্টেট তৈরি হয়। ঠিক আছে, এটা বর্তমান বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা। ঠিক আছে, এটা কিন্তু হানিম্যান তো সেই সময় সেটা বলতে পারেনি, কিন্তু হানিম্যান ক্লিনিক্যালি অবজার্ভ করে দেখছেন যে এটার প্রভাবটা থেকে যায়, বারবার বারবার প্রভাব থাকে। এবং এটা প্রমাণ কি? যখনই আমি ওই অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দেওয়ার চিকিৎসা করছে, তখন সেটা ভালো হয়ে গেছে। তখন দুইটা উনি মিলাই ফেলছে, যে তাহলে ঘটনা তো এইটা আর কি। ওকে, তো 3 নাম্বার পয়েন্টে যাই। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে? অন্যরা একটু রেসপন্স করেন, শিরিন, লাবণী একটু রেসপন্স করেন। ঘুমায় গেলেন নাকি? রোজার দিন অবশ্য ক্লান্ত লাগে বিকালবেলা। আছে নাকি নাই? তো মনে হয় শিরিন আপু এরা মনে হয় চলে গেছে। শিরিন আচ্ছা আপু নাই, আচ্ছা আচ্ছা। এরা নাই। এই যে আপনার পার্টিসিপেন্ট আগে ছিল, এরা এখন নাই। নাই মানে কি, তাদেরকে ইনভাইট করা হয় নাই পার্টিসিপেন্ট? না না, ইনভাইট না, মানে তারা লিভ করছে, মানে ক্লাস ও আচ্ছা শুনতে শুনতে লিভ করে না। যদি আমি ক্লাস শুনতে না চাই, আমি তো লিভ করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, লিভ করলে সমস্যা নেই, আমি শুনতে না পারলে সমস্যা। ওকে, তারপরে ক্লাসটা হচ্ছে, তারপরে পয়েন্টটা হচ্ছে, ইট ইজ এ 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মায়াজম ইজ এ হোস্টাইল টু দা লাইফ প্রিন্সিপাল এনার্জি অফ এনি অর্গানিজম। আচ্ছা, এটা আমাদের যে কোনো অর্গানিজম বলতে এখানে হচ্ছে জীবনের কথা বলছে। আমি আমি অ্যাজ এ হিউম্যান বিইং আমি একটা অর্গানিজম, তারপরে হচ্ছে অন্যরা একটা অর্গানিজম, হ্যাঁ, সবাই অর্গানিজমের মধ্যেই আছে। তো এটা একটা অণুজীব এসে, অণুজীব মেইনলি বুঝাইছে মায়াজমকে, অণুজীব এসে অন্যান্য অর্গানিজমকে, সেটা পশু পাখি হতে পারে, সেটা অ্যাজ এ হিউম্যান বিইং এ আঘাত করতে পারে, করে তার সিকুয়েলি তৈরি করে।
এই কথাটা বলছে। 4 হচ্ছে ইট ইজ ডাইনামিক এন্ড ইট এফেক্টস ডাইনামিক্যালি। এটা একটা ডাইনামিক পর্যায়ে থাকে, মানে এটা ধরা ছোঁয়া যায় না। হ্যাঁ, এবং এটা ডাইনামিক পর্যায়ে থাকে এবং ডাইনামিক্যালি শক্তি স্তরে এসে মানুষকে আঘাত করে। ঠিক আছে, যেহেতু এই জেনে আমরা অনেক রোগ বলি না, মাইগ্রেন, যেমন সাইকোটিক মায়াজমের অনেক প্রেজেন্টেশন আছে। সাইকোটিক মায়াজমের প্রেজেন্টেশনের মধ্যে দেখবেন যে আর্থ্রাইটিস হয়, ঠিক আছে, তার নন স্পেসিফিক ইউরেথ্রাইটিস, তার পেশাবে জ্বালা পড়া, কিন্তু পরীক্ষা করলে কিছুই খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, কিন্তু তখন আবার আরেকটা পাই যে জয়েন্ট পেইন, কিন্তু পরীক্ষা করলে কিছু পাই না, কোনো জীবাণু পাই না। আবার ধরেন যে তার ওই মাইগ্রেনের ব্যথা পাই, বা কোনো আঁচিল পাই, আঁচিল কেটে পরীক্ষা করলে কোনো কিছু পাই না। তো এগুলো হচ্ছে ডাইনামিক ইসের মানে তার বই প্রকাশ, ফিজিক্যাল লেভেলে পরীক্ষা প্রকাশ, অথবা মানে সাইকোলজিক্যাল লেভেলে বই প্রকাশ। 4 নাম্বার হচ্ছে ইট ইজ ডাইনামিক এন্ড ইট ইফেক্টস ডাইনামিক্যালি, একই কথা। 5 নাম্বার হচ্ছে সাসেপ্টিবিলিটি ইজ দ্য বেসিক প্রিকন্ডিশন অফ এ মায়াজমেটিক ইনফেকশন। আচ্ছা, সাসেপ্টিবিলিটি হইতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে সাসেপ্টিবিলিটি যদি না হয়, যেমন এই কথাটা মানে কি, এই কথাটা কিন্তু একটা গভীর ব্যাখ্যার বিষয় আছে। যেমন এই ধরেন টিবির জীবাণু, হ্যাঁ, একটা ওয়ার্ডে, মনে করেন আমি ডাক্তার হিসেবেই বলি, আমরা যখন হাসপাতালে কাজ করতাম, যেমন মিটফোর্ডে, আমি আমি মিটফোর্ড থেকে পাশ করছি, যখন আমি ওখানে ইন্টার্নি করছি, আমার অনেক ফ্রেন্ড কিন্তু টিবিতে আক্রান্ত হয়েছে। কারণ ওই মিটফোর্ড হচ্ছে পুরান ঢাকার জায়গা, ওখানে অনেক মানুষ নদীর ওই পার থেকে আসে, এপার থেকেও আসে। আর ওই জোনটা আমাদের মিটফোর্ড হাসপাতালটার ওই অতটা খোলামেলাও না, কিছুটা কনজেস্টেডও আছে, হাসপাতালে যারা গেছেন দেখছেন। তো ওখানে যখন আমরা রাউন্ড দিতাম, আমাদের কিন্তু অনেক ডাক্তার সাহেবরা, হ্যাঁ, বা আমার ফ্রেন্ডরা অনেকে টিবিতে আক্রান্ত, যক্ষায় আক্রান্ত হয়েছে। আবার আমরা অনেকে আক্রান্ত হই নাই। তো এইটার আমাদের স্যার তখন ব্যাখ্যা দিত যে এই বেশি বেশি করে ডিম খাও, বেশি বেশি করে ভালো ভালো খাবার খাওয়া, ক্যান্টিনে যে কি খাও না খাও ঠিক নাই, কিপটামি করবা না, বেশি করে খাওয়া। কারণ কি, যদি তোমার ইমিউন সিস্টেম কম থাকে, দুর্বল থাকে, তাহলে কিন্তু তোমার মধ্যে টিবির জীবাণু ঢুকবে। তো এই কথাটা কিন্তু অনেক ঠিক আছে। টিবি কিন্তু তাদেরই আক্রান্ত হয়, যেমন আপনি, আমরা পরবর্তীতে দেখি টিবি কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে টিবি আক্রান্ত হওয়ার চান্স বেশি, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে টিবি হওয়ার, যক্ষা হওয়ার আক্রান্ত হওয়ার চান্স বেশি, মানে জীবাণুটা। কারণ কি, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং তাদের মধ্যে ওই সাসেপ্টিবিলিটি বা তাদের মধ্যে নাজুকতাটা তৈরি হয় টিবির জীবাণুটা বসার। যদি আমি একটা মাটির চিন্তা করি, নিজেকে মাটি জমিন চিন্তা করি, জমিনের মধ্যে বীজ দিলেই, মনে করেন 5টা টবে 5 রকম মাটি আছে, সহজ ভাবে বলি, 5টা টবে 5 রকম মাটি আছে, কিন্তু একই বিচি, একই বীজ আপনি 5টা টবে যদি রাখেন, তাহলে কিন্তু আপনি মাটি যদি আলাদা হয় 5টা, কোনোটা হেলদি মাটি, কোনোটা খারাপ মাটি, হ্যাঁ, কোনোটা এঁটেল মাটি, কোনোটা বেলে মাটি, দেখা যাবে যে 5টাতে একরকম হবে না, কোনোটা হবেই না, কোনোটা হবে, কোনোটা বেশি ভালো হবে, এরকম হবে। তাহলে যেটা হবে না ওইটা কিন্তু মাটির দোষ, বলি না আমরা অনেক সময় কথায়, মানুষের উপর রেগে গেলে তো এ তো মাটির দোষ। তো এই মাটির দোষ কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় সাসেপ্টিবিলিটি। মানে আমার শরীরে যদি আমার লাংসটা জন্মগতভাবে দুর্বল থাকে, হ্যাঁ, সেটা অনেক কারণে হতে পারে। আমি যদি অপুষ্টির কারণে দুর্বল করতে ফেলতে পারি, বা আমি বিড়ি খাইতে খাইতে আমার লাংসে দুর্বলতা করতে পারি, বা আমার আবহাওয়া বা পরিবেশগত কারণে আমার লাংস দুর্বল হয়ে যায়, অনেক কারণে যদি আমি নাজুকতা তৈরি করে ফেলি, তখন কিন্তু আমার টিবি জীবাণুটা আক্রান্ত করে ফেলতেছে। তাহলে এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ, মানে টিবি জীবাণু আসলেই সবাইকে আক্রান্ত করে ফেলবে না, তার জন্য একটা সাসেপ্টিবিলিটি বা প্রিডিসপোজিশন বা জমিন তৈরি করতে হবে, মাটিটা তার উর্বর হইতে হবে ওই ওই জীবাণুটা বসার জন্য। এই জায়গাটাও কিন্তু, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, তাই না? আপনি করোনা ভাইরাস নিয়েও চিন্তা করেন, করোনা ভাইরাসের হাঁচি একটা দিলে কি সবাই করোনা ভাইরাস হয়ে যাচ্ছে? ওইটা কার মধ্যে লক্ষণ আসতেছে, কার মধ্যে কিছুই হচ্ছে না। যার ইমিউন সিস্টেম ভালো আছে টেরই পাচ্ছে না, কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে চলে গেল সে টের পায় নাই। এই জন্যই তো এখন এই যে আমাদের হোমিওপ্যাথির কথা বলি, হোমিওপ্যাথি তো ইমিউন বুস্টিং কথা বলে, আর্সেনিক অ্যালবাম খাওয়াচ্ছে, বলে ইমিউন বুস্টিং। তারপরে বলে ভিটামিন ডি খাও, হ্যাঁ, ভিটামিন ডি, সূর্যের আলো লাগাও, ভিটামিন সি খাও, জিঙ্ক খাও, মেন্টালি ফ্রেশ থাকো, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। এই কথাগুলো, তাহলে জমিনটা ভালো রাখতে হবে। এই কথাটা খুব ডিপ কথা, কিন্তু হ্যানিম্যান দেখেন এই কথার মাধ্যমে, এটা কিন্তু হ্যানিম্যানেরই কথা, এই কথাটার মাধ্যমে উনি কিন্তু ইমিউনিটি নিয়েও কথা বলে গেছেন। তো হ্যানিম্যানকে মানে আপনি সালাম দিয়ে শেষ করতে পারবেন না। সে মাইক্রোবায়োলজি নিয়ে কথা বলছে, সে ইমিউনিটি নিয়ে কথা বলছে, সে কমিউনিটি মেডিসিন নিয়ে কথা বলছে, সে সব বিষয় নিয়ে কথা বলে গেছে। তো মানে সিঙ্গেল হ্যান্ডেডলি। তো যেটা তার সমসাময়িক জ্ঞানী বিজ্ঞানীরা কিন্তু সেটা তখন ধরতে পারেনি, কারণ সে তার যুগের থেকে 100-200 বছর এগিয়ে ছিলেন। এই জন্য তার সমসাময়িকরা তাকে বিচার করতে পারেনি, যেটা আমরা এখন এসে বিচার করতে পারতেছি, তার মূল্যায়ন করতে পারতেছি। ঠিক আছে, আরো হয়তো ভবিষ্যতে এই হোমিওপ্যাথি ইনশাল্লাহ এক সময় দাঁড়াবে, যখন সায়েন্সটা আরো যাবে, যখন সায়েন্সটা অনুবীক্ষণ যন্ত্র থেকে আরো উপরে উঠবে, হ্যাঁ, যখন কোয়ান্টাম ফিজিক্সটা, এখন কিন্তু একটা সাবজেক্ট আসছে কোয়ান্টাম বায়োলজি, যে ফ্রিকোয়েন্সি লেভেলে, এই তরঙ্গ লেভেলে অসুখটা যায়,
যেটা জীবাণু না থাকলে জীবাণু প্রভাবটা যা হয় এটা নিয়ে গবেষণা হচ্ছে। তখন কিন্তু আরো হোমিওপ্যাথিকে আরো এস্টাবলিশ করা যাবে, ঠিক আছে, মানে প্রাতিষ্ঠানিক ভাবে এস্টাবলিশ করা যাবে। তো এটা ফিউচারের জন্য হ্যানিম্যান যা আবিষ্কার করছে এটা অনেক বেশি অ্যাডভান্স আবিষ্কার করার কারণে আমরা বর্তমানে তাল মিলাইতে পারতেছি না। এটি হচ্ছে মেইন কথা, আমাদের জ্ঞান দিয়ে তাল মিলাইতে পারতেছি না প্রচলিত বিজ্ঞান দিয়ে। তো যাই হোক, 6 নম্বর পয়েন্ট, miasmatic infection refer to the permeation of miasm into the body of a living creature when it is susceptible। তার মানে হচ্ছে এই কথাটা ওই 5 নাম্বার আর 6 নাম্বার কথাটার মধ্যে একই, যখন ওই মাটি আমাকে যখন অ্যালাউ করবে তখন ওই বীজটা গ্রো করবে, সোজা কথা, একই কথা। 7 নাম্বার, আফটার এন্টারিং ইনটু দ্য বডি ইট জয়েন্টস উইথ ফান্ডামেন্টাল মায়াজম অলরেডি এক্সিস্টিং ইন দ্য বডি। এই কথাটা কিন্তু খুব সুন্দর, যে এইটা বডিতে আগে ঢুকে ওই জীবাণুটা, মনে করেন এইটা গনোরিয়া জীবাণুটা ঢুকলো, ঢোকার পরে সে ঢুকেই দেখে অলরেডি বডিতে আরেকটা মায়াজম আছে। যেমন সোরা মায়াজম তো হানিম্যান বলছে যেটা আগে থেকেই হাজার হাজার বছর ধরে মানব জাতিকে আক্রান্ত করে আসছে। তো এটা পরবর্তীতে উনি স্ক্যাবিস আবিষ্কার করে এটা দেখলো যে স্ক্যাবিসটাকে উনি আবিষ্কার করলো, স্ক্যাবিসের সাথে রিলেটেড করলো। তো এটা আগে থেকে আছে। তো মনে করেন এই সাইকোটিক জীবাণুটা শরীরে ঢুকলো, ঢুকে দেখলো যে তার মধ্যে সোরা মায়াজমটা আছে, তখন সে সোরার সাথে এই সাইকোটিকটা মিলে, দুইটা মিলে একটা কম্বাইন্ড মায়াজম করে একটা কমপ্লেক্স মায়াজম তৈরি করে, এটাকে বলা হয় সোরিক সাইকোসিস মায়াজম। অথবা যদি সিফিলিটিক আসে, সোরিক সিফিলিটিক মায়াজম। সোরা আপনার মোটামুটি সবসময় থাকে, এটা বলা হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট কথা, যে এটা মিলে কম্বাইন্ড হয়ে সে কম্বাইন্ড ম্যানিফেস্টেশন করে বা কমপ্লেক্স মায়াজম করতে পারে। আচ্ছা, আফটার এন্টারিং ইনটু দ্য বডি এটা অন্যান্য ফান্ডামেন্টাল মায়াজমের সাথে জয়েন করে এটা তার বডিতে প্রকাশ করে। যেমন ক্যান্সার মায়াজম, এটাকে বলা হয়েছে যে 4টা মায়াজমের সাথে একসাথে ব্লেন্ড করে এই মায়াজমটা তৈরি করা হচ্ছে। সোরা, সাইকো, সিফিলিস, টিউবারকুলার সবগুলো মিলে এটা হচ্ছে আমার এই ক্যান্সার মায়াজমটা তৈরি হচ্ছে, ঠিক আছে। ক্যান্সার কারোর হুট করে তৈরি হয় না, তার ভিতরে অনেক দুর্বলতা, অনেক সমস্যা থাকলে ক্যান্সার তৈরি হয়। অনেক উচ্চিকিৎসার পরে ক্যান্সার তৈরি হয়। তো সঠিক চিকিৎসা পাইলে একটা মানুষ ক্যান্সারের দিকে যাইতে পারে না। 8 নাম্বার পয়েন্ট, দিস কনজয়েন্টলি এন্ড ডাইনামিক্যালি ডিরেঞ্জ দ্য ভাইটাল ফোর্স। এটা হচ্ছে সামগ্রিকভাবে একসাথে এবং শক্তি স্তরে যে এটা ভাইটাল ফোর্সকে আক্রান্ত করে, দুর্বল করে দেয়, মাটিকে জমিনকে এলোমেলো করে দেয়, সহজ কথা। The battle between 9 number point, the battle between the vital force and miasmatic force continues, and whenever the latter wins, disease occurs। যখনই এটার মধ্যে একটা যুদ্ধ হয়, মায়াজমের সাথে আমার জীবনী শক্তির, দুইটা তো পরস্পর, জীবনী শক্তি আর মায়াজম মুখোমুখি। জীবনী শক্তি চায় বডিটাকে, অর্গানিজমটাকে ভালো রাখতে, মায়াজম চায় তাকে আক্রান্ত করতে। তো এই দুইটার মধ্যে একটা আছে কথা বলতেছে কবির সাহেব। আচ্ছা কবির সাহেব, আপনার এই কই বন্ধু কই, নাম যেন কি, নূর হোমিও হল, তাকে ডাক দিন, শেয়ার করে দিন। আচ্ছা, যেটা বলছিলাম যে এই ব্যাটেলটা হয় বিটুইন ভাইটাল ফোর্স এবং আপনার মায়াজমেটিক, যে এটার মধ্যে যে ব্যাটেলে যদি মায়াজম জিতে যায় তাহলে আক্রান্ত হয়, আর ব্যাটেলে যদি ভাইটাল ফোর্স স্ট্রং থাকে ততক্ষণ পর্যন্ত রোগ প্রকাশিত হবে না। সুতরাং আমাদের টার্গেট অলওয়েজ ভাইটাল ফোর্সকে উপরের দিকে রাখা, ভাইটাল ফোর্সকে উপরের দিকে রাখবো। আবার সিমিলটেনিয়াসলি একই সাথে আমরা অ্যান্টি মায়াজমেটিক ওষুধ দিয়ে মায়াজমকে আরো দুর্বল করে নিয়ে আসতে থাকবো। তাহলে এই জিনিসটা যদি আমরা করি তাহলে আমাদের মধ্যে রোগ ব্যাধি থেকে দূরে থাকা, অসুস্থতা কম হওয়া, ভালো থাকা, সুস্থ থাকা সম্ভব হবে, ঠিক আছে। তাহলে মায়াজম না জানলে কিন্তু আপনি পরিপূর্ণ চিকিৎসক, ক্রনিক চিকিৎসক হইতে পারবেন না, ঠিক আছে। এই মায়াজম এর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি আরো মানে পড়াশোনা করে আরো অনেক বিষয় জানতে পারছি, আমি একটা ক্লাসে এটা শেষ করতে পারবো না, আপনাদের আরেকটা ক্লাস লাগবে। রোজার দিনে তো শেষ, যদি আমার এনার্জি সমস্যা নেই আমি চালাইতে পারবো, কিন্তু আপনাদের তো বাসায় কিছু কাজ টাজ থাকে ইফতার আগে। আমি ক্লাস আজকে 3:57 বাজে, প্রায় 4টা বাজে, আমি কয়টা 5টা পর্যন্ত নিতে পারবো? হ্যাঁ 5টা, মানে 3টার দিকে শুরু করলাম, তো প্রায় 2 ঘন্টা ক্লাস নিলাম, যথেষ্ট আই থিঙ্ক। নয় নাম্বার পয়েন্ট হলো 10 নাম্বার, মায়াজম ক্রিয়েটস এ স্টিগমা অর ভ্যাকাম ইন দ্য কনস্টিটিউশন which can only be eradicated
বাই সুইটেবল অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট। এই কথাটা একই, যে একটা শূন্যতা তৈরি করে, মায়াজম এসে একটা শূন্যতা তৈরি করে। এই শূন্যতাটা কে কি কথা বলতেছে? জরুল ইসলাম প্লিজ মিউট অল। মিউট অল করলাম, এটা হচ্ছে হ্যাঁ জরুল ইসলাম বলতে 40 মিনিট পর লাইন কেটে যাবে। হ্যাঁ লাইন কেটে যাবে, কিন্তু আমরা আমাদের আরেকটা সিস্টেমে আরেকটা সফটওয়্যারতে রেকর্ডিং অন রাখছি। আচ্ছা জরুল ইসলাম তাহলে একটু বলেন তো, আনমিউট করে লাইন কেটে গেলে কি আবার ওই জায়গা থেকে ধরা যাবে নাকি আবার কি করতে হবে? কেউ জানা থাকলে বলেন। লাইন কাটবে না এটা এই ভার্সনে। কাটবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, না কাটলে তো খুব ভালো। ঠিক আছে আমরা চালাই যাচ্ছি। পরের স্লাইড। গুরুত্বপূর্ণ কিছু জানলে আমাকে একজন আনমিউট করে জানেন। হ্যাঁ আমি ওদিকে দেখতে পাচ্ছি না কে কি বলতেছেন। ঠিক আছে, এবার মায়াজম অ্যাজ এ প্রেসক্রাইবিং এইড। তো মায়াজমটা প্রেসক্রিপশন এইড মানে সাহায্য, মানে আমরা প্রেসক্রিপশনের ক্ষেত্রে মায়াজমটা কিভাবে ব্যবহার করতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট কথা। The anti-miasmatic medicine covers the essence of the person and opens up the case. তো যদি অ্যান্টিমায়াজমেটিক মেডিসিন আমরা বলেন বলেন আপনি বলেন, আনমিউট করে বলেন। আচ্ছা কেউ কিছু বলতে চাইলে আনমিউট করে বলবেন। তাহলে অ্যান্টিমায়াজমেটিক মেডিসিনটা যখনই আমরা দেই তখনই একটা কেস ওপেন হয়। একটা কেসের মধ্যে দেখা যাবে যে অনেক সময় লক্ষণ পাই না, একটা রোগী আসছে অনেক লক্ষণ পাচ্ছি না। তো লক্ষণ না পেলে যেটা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে রোগটাকে আমি বুঝতে পারছি না, আমি সিমটম নিতে পারছি না। তখন অনেক সময় আমাকে তার মায়াজমটা যদি আমি পাস হিস্ট্রি দিয়ে বুঝতে পারি যে তার অনেক গনোরিয়া চাপা পড়া একটা হিস্ট্রি আছে বা সিফিলিটিকের হিস্ট্রি আছে, হ্যাঁ সিফিলিটিকের লক্ষণগুলো তো আমার জানা আছে, তো বা সোরিক আছে বা টিউবারকুলার আছে। এখন কিন্তু সারা পৃথিবীতে লেটেস্ট মায়াজম হচ্ছে আবিষ্কার হয়েছে 10টা। আপনারা জানেন কিনা জানি না, 10টা মায়াজম। আমি মায়াজম গুলা একটু পরে বলবো। হ্যাঁ 10টা মায়াজম। হ্যানিম্যান আবিষ্কার করছেন 3টা, ঠিক আছে। তারপরে ভিতুলকাস উনি 4 নম্বর মায়াজম আবিষ্কার করছেন 1950-এর দিকে। কি তো আপনার ওই কথাটাই হলো যে এখন কিন্তু পৃথিবীতে 10টা মায়াজম আছে। এই ক্লাসটা আমি পরে ক্লাসে বলবো, খুবই ইন্টারেস্টিং এবং আমিও খুব এক্সাইটেড এটা পরীক্ষা করে দেখার জন্য। হ্যাঁ এটা কিন্তু বিখ্যাত ডাক্তাররা সারা পৃথিবীতে এখন করছে। আমাদের যুগের সাথে তাল মিলায় চলতে হবে। হ্যানিম্যান কিন্তু রাস্তা দেখিয়ে গেছে, রাস্তা ওপেন রাখছে। হ্যানিম্যান কিন্তু বলে নাই এটা কোরআনের আয়াত, দিস ইজ দ্য এন্ড, আর রিসার্চ হবে না, আর এখানেই শেষ। আপনারা এখানে কিন্তু উনি বলে নাই কোথাও যে এই 3টা মায়াজম বললাম, এর ভবিষ্যতে আর মায়াজম নিয়ে আর কোনো তর্ক বিতর্ক যেন অবকাশ না থাকে, এরকম কিন্তু কোনো বাউন্ডারি উনি দেয় নাই। উনি বলছে যে এটা ভবিষ্যতের জন্য থাকবে, কারণ উনি তো যেটা আবিষ্কার করে গেছে তখন তো মাইক্রোস্কোপ ছিল না। এই বিষয়গুলো কিন্তু বর্তমানে আলোচকদের কাছে শুনলে মানে স্পেশালি আমি এখানে বলতে গেলে অন্যরকম হয়ে যাবে আপনার, তবু আপনার এই জন্য আমি ক্লোজ গ্রুপে আলোচনা করি, আপনাদের জন্য সাথে আলোচনা করি। এটা যদি আমি পাবলিকলি আলোচনা করি এক একজন কিন্তু এক রকম মন্তব্য করবে, বিকজ তারা সার্বিকভাবে কিন্তু পড়াশোনা করে না। দেখেন যে বিভিন্ন সেমিনার টেমিনারে গেলে তখন দেখা যাবে যে মানে যেহেতু মেডিকেল সায়েন্সের নলেজ নাই, এক একজন এক এক ভাবে নিয়ে যাবে এটাকে। হ্যাঁ কেউ এটা জিন ভূতের মধ্যে নিয়ে যাবে, কেউ তার দাদার ভূত পেত্নী ধরছিল, ওই ভূত পেত্নীর প্রভাব আপনার মধ্যে আসছে, এইভাবে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করবে। এটা কিন্তু আসলে হ্যানিম্যানের ব্যাখ্যা না। হ্যানিম্যান নিজে এমডি করা ডাক্তার ছিল এবং উনি মেডিকেল সায়েন্সের বাইরে কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলে নাই, কারণ একজন ডাক্তার কিন্তু ডাক্তারের লাইন বাদ দিয়ে কিন্তু কথা বলবে না। তো এই জিনিসটা যারা এখন করে, হ্যাঁ বেশি ফিলোসফিক্যাল কথা বলে, তারা কিন্তু মানে রোগী দেখার ক্ষেত্রে কিন্তু তারা মানে অত সফল না। তারা কিন্তু গল্প বা আসর জমাইতে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে তারা খুব গল্প জমাইতে পারে, মানে তারা খুব ভালো গল্প করে, বাট ইট ইজ টাফ ফর দেম টু ক্রিয়েট প্র্যাকটিক্যালি টু দেয়ার পেশেন্ট। হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। তো বর্তমানে যারা ভালো পেশেন্ট ডিল করে তাদের কথাই আমি বলছি। তো তারা মায়াজম আবিষ্কার করছেন 10টা। তো মায়াজম 10টার মধ্যে হ্যানিম্যান আবিষ্কার করছেন 3টা, পরবর্তীতে ভিতুলকাস আবিষ্কার করছেন টিউবারকুলার মায়াজম, ভিতুলকাসের আবিষ্কার করা। তারপর ক্যান্সার মায়াজম আবিষ্কার করছেন ফোবিস্টার আবিষ্কার করছেন ক্যান্সার মায়াজম। তারপর আরেকজন ডাক্তার আবিষ্কার করছেন লেপ্রামিন, হ্যাঁ লেপ্রোসি থেকে, সবগুলো জীবাণু, লেপ্রামিন। এটা আমার ডাক্তার নাম মনে নাই, একটু পরে বলছি। তারপরে তারপরে আবিষ্কার আরেকটা মায়াজম আবিষ্কার হলো ম্যালেরিয়াল মায়াজম। এটা রাজন শঙ্করন আবার 3টা মায়াজম অ্যাড করছেন। একটা হচ্ছে রিং ওয়ার্ম মায়াজম। রিং ওয়ার্ম মানে ছত্রাক থেকে যেটা তৈরি হয়, টিনিয়া ভার্সিকুলার, টিনিয়া ক্যাপিটিস, টিনিয়া অর্গানিজম ফাঙ্গাস, রিং ওয়ার্ম মায়াজম। আরেকটা হচ্ছে ম্যালেরিয়াল মায়াজম, আরেকটা হচ্ছে
আহ, এই 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 কয়টাই মায়াজম, হ্যাঁ, এই টোটাল মানে 10টা হয়েছে, মিস হতে পারে, আমি পরে আবার বলে দিব। এই যে এখন বর্তমানে এই 10টা মায়াজম আছে, তো এই 10টা মায়াজমের আবার প্রত্যেকটা মায়াজমের নিজস্ব কিছু কথা আছে। এই কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে ওই রোগীটা কোন মায়াজমের। রোগীটা যখন আপনার এই হ্যাঁ, রোগীটার যখন মায়াজম আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই রোগীটাকে ওই অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন দিলে দেখবেন যে সেটা ম্যাজিকের মতো কাজ করতেছে। তো এটা নিয়ে আমরা পরে ক্লাসে আবার আলোচনা করব। এটা আমার নতুন, আমি নিজেও এটা নিয়ে খুব স্টাডি করেছি, এক্সাইটেড। আমি এটাকে এখন প্র্যাকটিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করবো, এই 10টা মায়াজমের ব্যাপারটা। ঠিক আছে, আমি নিজেও এখন খুব বেশি পরীক্ষা করি নাই। আমি আগে ওই 4টা 5টা মায়াজমই জানতাম, এখন এই রাজন শঙ্করনের মায়াজম গুলো আমি এখন দেখবো। এবং এটা অনেক ভালো ডাক্তাররা, বর্তমান ডাক্তাররা, ইভেন ভিতুল কাছেও কিন্তু এই রাজন শঙ্করনের মায়াজম নিয়ে উনি ওনার এগেনস্টে খুব একটা বলেন নাই। উনি অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু মায়াজমের ব্যাপারে উনিও এগ্রি করছেন, কারণ মায়াজম জায়গাটা ওপেন। মায়াজম ভবিষ্যতে 10 বছর পর আরেকটা মায়াজম আসতে পারে। যুগ যত যাবে, যত জীবাণু আসবে, তার প্রভাব যদি বংশ পরম্পরায় চলে, আবিষ্কার হয়, তাহলে সেটি একটা মায়াজম, সেই মায়াজমটা তৈরি হতে পারে। তো মায়াজমটা কিন্তু জীবন যত আগাবে, জীবন যত জটিল হবে, যত ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস আমাদেরকে আক্রান্ত করবে, আমাদের বিবর্তনবাদ বা ইভলিউশন যত হবে, হ্যাঁ, তত কিন্তু নতুন নতুন মায়াজমে দেখা আমরা পাবো। সুতরাং এটার কন্টিনিউয়াস গবেষণা রাখতে হবে। হানিম্যান কিন্তু রাস্তা ওপেন রাখছে। এই যে মাইক্রো অর্গানিজম নোসোট, নোসোট উনি আবিষ্কার না করলেও, মানে নোসোট উনি ওইভাবে আবিষ্কার করে নাই, কিন্তু মেডোরিনাম তো উনি করে গেছেন, করে উনি এটা কাজ করছেন। তো যাই হোক, তো এটা রাস্তাটা কিন্তু ইনডিরেক্টলি উনি বলে গেছেন। তো যাই হোক, তো আমি প্রথম কথাটা বললাম যে প্রেসক্রিপশনের ক্ষেত্রে মায়াজমের ভূমিকা অনেক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মায়াজম কনস্টিটিউট অ্যাজ এ মেজর পার্ট অফ দ্য টোটালিটি। তাহলে একটা মায়াজম একটা টোটালিটি, টোটালিটি অফ সিমটম বলতে কি বুঝি? টোটালিটি অফ সিমটম হচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা টোটালিটি অফ সিমটম। আমাকে বুঝতে গেলে আমরা অনেকগুলো বিষয় আছে, এটা তো আমরা আগে আলোচনা করছি। একটা টোটালিটি অফ সিমটমটা কি? টোটালিটি সিমটমটাও মায়াজম যদি কভার করে ফেলে তাহলে তো সোনায় সোহাগা। তাহলে একটা মায়াজম একটা মায়াজমেটিক মেডিসিন দিয়েই তার এক সময় আর কোনো মেডিসিন লাগে না। তার টোটালিটি অফ সিমটমও ওই মায়াজমেটিক মেডিসিন দিয়ে কভার হলো, আবার রোগীর মায়াজমও দূর হয়ে গেল। তাহলে সরি রোগী একদম ভিতর থেকে কিওর হয়ে যাচ্ছে। তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। Prognosis, evaluation, symptom manifest clearly on removal of layers of suppression. এখানে হচ্ছে প্রগনোসিস ইভালুয়েশন। প্রগনোসিস মানে কি? একটা ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট, আচ্ছা ঠিক আছে, আমি একটা পয়েন্ট মিস করছি। ইট হেল্পস ইন ইভালুয়েটিং দ্য নিড অফ চেঞ্জ ইন দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট। একটা চিকিৎসা করতে করতে এক একটা সময় আমরা তো জানি যে একটা ডিজিজ বিভিন্ন লেয়ারে থাকে, বিভিন্ন লেয়ারে থাকে। তো লেয়ারে থাকলে সেটা হয় যেটা, তো আমরা ওই লেয়ার মেডিসিন গুলো আমাদেরকে দিতে হয়। তাহলে আমরা মায়াজমেটিক মেডিসিনটা আমার দুই ভাবে আসবে। একটা যদি একটা রোগীর যদি লেয়ার ভিত্তিক থাকে রোগ, তাই না, বিভিন্ন লেয়ারে থাকে, চাপা দেওয়া। কারণ আমরা বিভিন্ন সময় একটা মানুষকে চাপা দেই বিভিন্ন রোগের কারণে, বা এলোপ্যাথিক চিকিৎসার কারণে, বা বিভিন্ন কারণে চাপা পড়ে। তো লেয়ার লেয়ার চলে যায়, স্তরে স্তরে চলে যায়। তখন স্তর ভিত্তিক যদি আমরা মায়াজমেটিক চিকিৎসা করি, একবার অনেকগুলো স্তর ভেদ করে আমরা ভিতরে ঢুকে যেতে পারি। আবার যদি আমরা মায়াজমও বিভিন্ন লেয়ারে থাকে, কিন্তু এক সময় বর্তমান থিওরি অনুযায়ী এক সময় একটা মানুষ দুইটা মায়াজমেটিক অবস্থায় থাকে না, যে কোনো একটা মায়াজম। বর্তমানে এই বিষয়টা আমি পরে বলবো, এটা খুব ইন্টারেস্টিং যে একটা এই 10টা মায়াজমের যে কথা বললাম, 10টা মায়াজমের যে কোনো একটা মায়াজম নিয়ে সে প্রকাশ পাবে। তারপরে সেই মায়াজমেটিক চিকিৎসাটা করার পরে যদি রোগীটা 1 মাস বা 2 মাস বা 3 মাস পরে এসে দেখা গেল সে অন্য মায়াজমেটিক প্রেজেন্টেশন দিচ্ছে, তখন হয়তো অন্য মায়াজমেটিক মেডিসিন আপনাকে দিতে হতে পারে, দেওয়া লাগবে, দিতে হতে পারে না, দিতে হবে। তাহলে তখন সেই লেয়ারটা উপরে চলে আসছে। তো এইটা একটা বিষয় আছে, ঠিক আছে, কিন্তু একই সময় এট এ টাইম একটা মায়াজম প্রকাশ করে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। তো মায়াজমেটিক চিকিৎসাটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা চিকিৎসায় যাব। ইট হেল্প, আচ্ছা, প্রগনোসিস অফ ইভালুয়েশন, একটা ডিজিজ চিকিৎসা করার পরে সেটা কতটুকু উন্নতি হলো, কতটুকু অবনতি হলো, বা আদৌ কোনো উন্নতি হলো কিনা, এটা আমরা মায়াজমেটিক চিকিৎসা দিলে বুঝতে পারি। আচ্ছা, এটা যখনই লেয়ারটা চলে যায়, মায়াজমেটিক লেয়ারটা চলে যায়, তখন রোগের সিমটম গুলো চলে যায়। খুব ইন্টারেস্টিং। ইট হেল্পস ইন, স্যার ওই যে জি এস বলেন। এস সুলতানা, ডক্টর এস এস সুলতানা উনি কোয়েশ্চেন করেছিলেন যে লেয়ারটা আসলে কি, লেয়ার বলতে আসলে কি বোঝাচ্ছেন? আচ্ছা, লেয়ার, লেয়ার বলতে বোঝাচ্ছে হচ্ছে স্তর। হ্যাঁ, স্তর মানে আচ্ছা আমি বলি, মনে করেন
এটা হচ্ছে ইভলিউশন জানতে হবে, আমার রোগের উৎপত্তি। মনে করেন একটা ছেলের একটা হিস্ট্রি নিলেন, হ্যাঁ, ছেলেটা হিস্ট্রি নিয়ে দেখলেন যে বর্তমানে আসছে সে অন্য একটা সিমটম নিয়ে, বর্তমানে আসছে তার অ্যাজমা নিয়ে, হ্যাঁ, হাঁপানি নিয়ে আসছে আপনার কাছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে হিস্ট্রি নিয়ে দেখলেন। আমাদের পুরানো হিস্ট্রি কিন্তু খুব জরুরি, বর্তমান হিস্ট্রি দিয়ে তো চিকিৎসা করবো, কিন্তু পুরানো হিস্ট্রি তার বুঝতে হবে মায়াজম বোঝার জন্য যে কোন ধাতুগত মানে মায়াজমের মধ্যে এসে পড়ছে। তো দেখা গেল যে ছোটবেলায় তার খুব স্ক্যাবিস হইতো, তখন সে এলোপ্যাথিক অনেক স্ক্যাবিসের চিকিৎসা করছে। স্ক্যাবিস মানে কি, যে আঙ্গুলে ফাঁকে ফাঁকে যে পাঁচরা হয় সেটা হয়, সেটা চিকিৎসা চাপা দেওয়া চিকিৎসা করছে। তো সেটা ছিল। পরবর্তীতে তার গায়ে মনে করেন ফাঙ্গাল ইনফেকশন হচ্ছিল, সেটা সে চাপা দিছে, হ্যাঁ, অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দিছে, তো ওইটা চাপা ভিতরে ঢুকছে। তারপরে দেখা গেল যে সে দীর্ঘদিনে তার আহ, মানে মাথা ব্যথা ছিল, প্যারাসিটামল খাইছে, বা বিভিন্ন জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খাইছে। এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসছে। তো প্রত্যেকটা রোগী এই এলোপ্যাথিক চিকিৎসা দেওয়ার কারণে রোগগুলা একটা স্তর ছিল প্রথমে 10 বছরে, ওইটা চাপা পড়ছে, তার উপর একটা মেডিসিন, আরেকটা ওষুধে চাপা পড়ছে, তারপর আরেকটা চাপা, পর আরেকটা চাপা, এভাবে করতে করতে অনেকগুলো স্তর তৈরি হয়ে গেছে। হয়ে পরে এই চাপা পড়তে পড়তে ওই একই রোগ, ধরেন ক্রনিক মায়াজম, একই রোগ, এখন সে ডিপে যে সে আপনার কাছে আসছে অ্যাজমা নিয়ে, রোগটা আসছে অ্যাজমা নিয়ে। তো আপনি আছে হাঁপানি, কিন্তু হাঁপানি কিন্তু মূল রোগ না, মূল রোগের সূত্র টান দিলে হাঁপানির মূল রোগটার বহিঃপ্রকাশ হাঁপানি হচ্ছে, কিন্তু মায়াজম দেখা যাবে সেটা একটা সাইকোটিক মায়াজমের, সে চাপা পড়ে সে একটা বহিঃপ্রকাশ দিচ্ছে, সাইকোটিক মায়াজমের একটা বহিঃপ্রকাশ দিচ্ছে। এবং এই মায়াজমটা এখন বর্তমানে রাজন শঙ্করন এটা অন্যভাবে প্রকাশ করছে, এটা নিয়ে আমরা পরে আরেকটা আলোচনা করব, আজকে ওদিকে যাচ্ছি না। তো এটি হচ্ছে আপনার স্তর, যে বিভিন্ন সময় স্তর, এই স্তরে আপনাকে বুঝতে হবে যে রোগী এখন কোন স্তরে আছে, কোন মায়াজমে আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এই স্তর ভিত্তিক আমাকে চিকিৎসা করতে হবে। আমি লেটেস্ট অবস্থায়, মানে লেটেস্ট মানে প্রেজেন্ট কমপ্লেন যেটা আসবে সেটা তার প্রেজেন্ট স্তর, প্রেজেন্ট লেয়ার। তারপরে তার 5 বছর আগের হিস্ট্রি হচ্ছে তার পাস্ট লেয়ার, হ্যাঁ, তার আরো আগের লেয়ার, তারও আরো লেয়ার, মানে লেয়ার গুলো বের করতে হবে। এই লেয়ারটা বের করতে গেলে আমাকে পিছনের দিকে হাঁটতে হবে, পিছনের দিকে হিস্ট্রি নিতে হবে, তার তার ইভলিউশন গুলো নিতে হবে, তার মেন্টাল, সাইকোলজিক্যাল, ফিজিক্যাল চেঞ্জেস গুলো আনতে হবে, হ্যাঁ। তখনই আমি বুঝতে পারবো যে সে কিভাবে এগিয়ে আসছে, কিভাবে তার আজকের এই অবস্থায় সে আসছে। আজকের অবস্থা তো হুট করে হয় না, অ্যাজমা তো আজকের রোগ না, হুট করে তারা কালকে থেকে তো অ্যাজমা শুরু হয়ে যায় না। অ্যাজমা হওয়ার পিছনে অনেকগুলা শিকড়টা তার অনেক গভীরে, এটার রুটটা অনেক গভীরে। আমরা মায়াজমেটিক যখন চিকিৎসা করি আমরা কিন্তু একটা কথা বলি যে টেয়ার ইট বাই রুট, মানে রুটটাকে উপড়ে ফেলি, শিকড়টাকে উপড়ে ফেলি, রোগের শিকড়টাই থাকবে না। আমরা শুধু আগাছা ডালপালা কেটে দিলে কিন্তু হয় না। ডালপালা কাটলে কি হয়, আমরা যখন গাছটাকে যখন করতে চাই, আমরা কিছু গাছ জানি না যে ওকে, আমরা যে একটা জানি যে একটা গাছ, হ্যাঁ, গাছের কি হয়, আমরা কিছু কিছু গাছ জানি না যে আহ, এই যে চা গাছটা কিন্তু আসলে অনেক বড় হয়। আমরা চা বাগানে কি করি, গাছের সাইড দিয়ে কেটে দিই, কেটে 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 এটাকে একটা ঝোপ বানাই, ঝোপ। কারণ যত কাটি তত এটা চারিদিকে ছড়ায়, পাতাগুলা যেহেতু উপরের দিকে গাছটা হইতে পারে না, তো চারিদিকে এরকম ঝোপের মতো হয়। তো ওরকম ভাবে মায়াজমে যত মূল মায়াজমে যখন আমরা চাপা দিতে থাকি, চাপা দিয়ে মানে কাটতে থাকি, যখন সিমটম আসে আমরা অ্যান্টিবায়োটিক দেই, আমরা স্টেরয়েড দেই, আমরা মলম লাগাই, হ্যাঁ, আমরা এই চাপা দেওয়া চিকিৎসা, আমাদের অ্যালোপ্যাথি মানে চাপা দেওয়া চিকিৎসা, হ্যাঁ। তো চাপা দেওয়া যত চিকিৎসা করতে থাকি তত তত কিন্তু মূল এই জিনিসটা ঝোপের মতো তৈরি হয়, বড় হইতে থাকে, প্রকাণ্ড হয়। তো ওই প্রকাণ্ড জিনিসটাই আমরা আহ তখন এই ওই 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 অবস্থাটা আমরা পাই, রোগ হিসেবে আসে। কিন্তু এটার মূলটা আমাদেরকে বুঝতে গেলে পাস হিস্ট্রি নিতে হয়, বা ওই লক্ষণের সিমটম গুলা দিয়ে বুঝতে পারি। আমাদের সিমটম যেটা 10টা মায়াজমে যে লক্ষণ দেওয়া আছে, সেই লক্ষণ অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারি যে রোগীটা কোন মায়াজমের আন্ডারে আছে। ঠিক আছে, তো এটা আমরা দুই ভাবেই করতে পারি, পুরানো হিস্ট্রি নিয়েও বুঝতে পারি, আবার বর্তমান লক্ষণ অ্যানালাইসিস করে বুঝতে পারি। তো যাই হোক, আই থিঙ্ক ইট ইজ কোয়াইট ক্লিয়ার নাও। নেক্সট হচ্ছে এটাই কিন্তু হ্যানিম্যানের মাস্টার্স আইডিয়াল কিওর। হ্যানিম্যান যে রোগের প্রকৃত আরোগ্য বিধানের কথা বলছে, এটি হচ্ছে আইডিয়াল কিওর। আইডিয়াল কিওর কি, যখন আপনি শিকড় সহ চিকিৎসা করবেন, শিকড়কে উঠিয়ে ফেলতে পারবেন, তখনই হ্যানিম্যান বলছে এটি হচ্ছে আদর্শ চিকিৎসা। আদর্শ চিকিৎসাতে শিকড় থাকে না, মূল শিকড়টা উঠে দিলে আর উপরে রোগ হওয়ার তো স্কোপই নাই। আর আপনি শুধু খালি গাছের পাতা কাটতে থাকলে 2 দিন পর আবার আরেকটা পাতা গজাবে আরেক দিকে। আজকে মাথা ব্যথা চিকিৎসা করলেন, তো কালকে নাক দিয়ে পানি পড়া শুরু হলো, কালকে নাকে পানি পড়া বন্ধ করলেন, তো কালকে আহ মানে ডায়াবেটিস এর আরেক লক্ষণ হলো, ডায়াবেটিস এর আবার চাপা দিলেন, তো
ক্যান্সার হওয়া শুরু হলো, এরকম একটা বিষয় আর কি। তো মূল কারণে আমাকে বুঝতে হবে, মূল কারণটা হচ্ছে আপনার মায়াজমে যে হিট করতে হবে, মায়াজম হিট করলেই আপনি ক্রনিক রোগ ভালো করতে পারবেন। আর এমনি অ্যাকুইট সর্দি কাশি জ্বর হঠাৎ করে ভাইরাল ফিভার গলা খুসখুস করা কাশি, সেগুলো সাধারণত অ্যাকুইট প্রেজেন্টেশন, সেটা অ্যাকুইট চিকিৎসা করেন, কিন্তু এটা অ্যাকুইট একটা মায়াজমই আছে। 10টা মায়াজমের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট মায়াজম হচ্ছে অ্যাকুইট মায়াজম, তখন বলি নাই, এখন বললাম অ্যাকুইট মায়াজম 1 নাম্বার। আচ্ছা, 4 নাম্বার এই লাস্ট পয়েন্টটা হচ্ছে অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট ক্যান হিল সাপ্রেশন ইন দ্য পাস্ট, রিমুভ সিম্পটম অফ দ্য প্রেজেন্ট এন্ড প্রিভেন্ট ফিউচার ইনফেকশন বাই মডিফাইং দ্য সাসেপ্টিবিলিটি। কথাটা মানে কি? মানে হচ্ছে অ্যান্টিমায়াজমেটিক ট্রিটমেন্ট যখন আপনি দিবেন, তখন এটা পুরানো দিনের যে চাপা পড়া চিকিৎসা, হ্যাঁ, পুরানো সময় যে চাপা দিছে, এই সবগুলাকে হিল করবে, সবগুলাকে আরোগ্য করবে। আবার বর্তমান সময়ের যে লক্ষণ সেটাকে দূর করবে। আবার হচ্ছে ভবিষ্যতে তার এই সাসেপ্টিবিলিটি বা প্রবণতা হওয়া বা ওই অসুখ হওয়ার জন্য তার এই প্রবণতা দূর করে দিবে। মানে তার জমিনটা ভালো করবে, তার মাটি ভালো করবে, তার ভিতরে গাঁথুনি ভালো করবে। সোজা কথা, তার বিল্ডিং এর পাইলিংটা যদি শক্ত হয় তাহলে বিল্ডিং দাঁড়াবে, তাহলে পাইলিংটা মজবুত করবে, ঠিক আছে, ভালো রড সিমেন্ট দিয়ে আবার এই করে ফেলবে, ভালো করে দিবে, ঠিক আছে। এটা পরবর্তীতে করা সম্ভব। যদি আমরা জানি যে বিল্ডিং একবার হওয়ার পরে আর মাটির পাইলিং ঠিক করার সুযোগ নাই, কিন্তু হ্যানিম্যান অ্যান্টিবায়োজমেটিক ওষুধের এমন একটা আবিষ্কার করছেন, একটা মানুষ তার অ্যান্টিবায়োজমেটিক চিকিৎসা করলে তার পরবর্তীতেও তার ভবিষ্যতের জন্য সে শক্তিশালী হয়ে যেতে পারে। সঠিক বায়োজমেটিক চিকিৎসা করলে তার এই প্রবণতাটা দূর হয়ে যায়, ঠিক আছে। যদি না একদম এক্সট্রিম অবস্থায় না থাকে, একদম বার্ধক্যজনিত অবস্থায়, একদম খারাপ অবস্থায়, হ্যাঁ, সেসব ক্ষেত্রে অনেক সময় কিছু করার থাকে না। কিন্তু যদি আমি সঠিক ওষুধ দিতে পারি, সঠিক কথাটার মধ্যে অনেক ব্যাপকতা আছে, সঠিকের মধ্যে কিন্তু এক একজন এক এক রকম সঠিক। আমার কাছে যেটা একদম সঠিক আর আরেকজনের কাছে সেটা সঠিক না, কারণ সঠিকটা বুঝতে গেলে অনেক আসলে গভীরতার বিষয় আছে, অনেক জানার বিষয় আছে। সঠিক যদি আমরা মেডিসিন দিতে পারি, তাহলে আমরা অনেক, হোমিওপ্যাথিতে আসলে এটা অসীম, কারণ হোমিওপ্যাথিতে কোনো বাউন্ডারি বলা যায় না। এই জন্য অনেক রোগীরা ফোন দেয় বা অনেক ডাক্তার সাহেবরা ফোন দেয় যে স্যার আমার এই সমস্যা, আমার এই প্রবলেম, আপনি চিকিৎসা করতে পারবেন কিনা। আমি অনেক ডাক্তার ঘুরে আসছি, তখন আমাকে আসলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, কারণ হোমিওপ্যাথিতে আসলে কোনো বাউন্ডারি দিয়ে দেয় নাই যে আমি বলতে পারবো না যে আপনারটা কেউ পারবে না চিকিৎসা করতে। কারণ হয়তো আমি পারছি না, আপনি পারতে পারেন, উনি পারছেন, আরেকজন পারতে পারে। হোমিওপ্যাথিতে সম্ভব, কিন্তু এই সঠিক মায়াজমেটিক ওষুধটা যতক্ষণ পর্যন্ত আমি বাছাই করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে করা সম্ভব না। আমি এলোপাথারি বা হালকা হালকা রোগ লক্ষণ দিলে ওই গাছের আগাছা কাটার মতো অবস্থা হবে, উইট মানে এগুলা কাটার মতো সাময়িকভাবে 10 দিন 20 দিন 1 মাস ভালো রাখা যাবে, কিন্তু আরেক দিক থেকে গজাবে। আমি রুটে অন্তত পৌঁছাতে পারি না অনেক কারণে। তো রুট পর্যন্ত পৌঁছাতে গেলে আমরা এখন কিন্তু বর্তমানে আমি যে পলিসিটা নিয়েছি, এটা আপনাদের সাথে আমি আসলে কোনো কিছু যা জানি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আহ এখন হচ্ছে আমি মায়াজমের পাশাপাশি মায়াজমটা নিয়ে খুব গুরুত্ব দিচ্ছি। মায়াজমের পাশাপাশি আপনাকে এই যে ডায়েটারি যে হ্যাবিট, আমাদের খাবার দাবারের যে আহ, আহ, বিষয়টা, হ্যাঁ, সঠিক খাবার যদি আমরা খাই এবং সঠিক লাইফস্টাইলটা যদি করি, তাহলে আমাদের হ্যানিম্যান যে এই কথাটা বলছিলেন, অবস্টাকলস টু কিওর, আরোগ্যের পথে প্রতিবন্ধকতা, সেগুলো আমরা দূর করতে পারবো। সেটা দূর করতে পারলে আমরা, এবং ওষুধ ডিপেন্ডেন্সি, আমি কালকেও একটা রোগী দেখলাম নোয়াখালী থেকে, একজন ফোন দিল, সেটা হচ্ছে ওনার ডায়াবেটিস আছে, ওনার প্রেশার আছে, অনেকগুলো অ্যালোপ্যাথিক ওষুধ খায়, ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, এটার জন্য ব্যথার ওষুধ খায়, স্টেরয়েড খায়, তো এরকম অনেক অনেক ওষুধ খায়। তো উনি অনেকগুলা এলোপ্যাথিক সাপ্রেশনে আছে। তো এই ধরনের চিকিৎসা করতে গেলে এখন কিন্তু তাকে আমি অনেকগুলো লক্ষণই পেলাম, চাপা পড়া লক্ষণ। তো এই লক্ষণের মাঝখানেও তাকে আমি মেডোরিনাম দিয়েছি। কেন দিয়েছি? প্রথম দিকে তো মেডোরিনামটা তার বর্তমান প্রেজেন্টকে রিপ্রেজেন্ট করেছে, বর্তমান মায়াজমকে, কারণ তার রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখবেন মেডোরিনাম, জয়েন্টে সোয়েলিং আছে, তার প্রিভিয়াসলি লিকোরিয়া ছিল, প্রিভিয়াসলি পেশাবে এরকম পুজের হিস্ট্রি ওরকম বলে নাই, তার বয়স এখন অনেক বয়স, মহিলা, 52 বছর বয়স, এবং গ্রামের মানুষ তো তো তার লিকোরিয়া ছিল, তার পেশাবে জ্বালা পড়া ছিল, তার হাজবেন্ডেরও পেশাবে নাকি জ্বালা পড়া আছে, তারপরে তার জয়েন্ট পেইন আছে, তার ফাইব্রয়েড ইউটেরাস ছিল, অপারেশন করে ফেলে দিছে, হ্যাঁ, তো এরকম তার শরীরে কিছু আছিল দেখলাম, হ্যাঁ, ভিডিও কনফারেন্সে। তো এরকম অনেকগুলা বিষয় আছে যেটাতে আমার মনে হলো আমি যে লক্ষণগুলো তার কাছ থেকে পেলাম, সেই লক্ষণেও এই ইউরিনে জ্বালা পড়া, পেশাব ধরে রাখা না রাখা, এই রিলেটেড অনেকগুলো সিমটম আছে, তার মন মেজাজ, সাইকোটিক মন মেজাজও আছে। তো তো এই লক্ষণগুলো যদি আমি নাও পেতাম, তবু আমি তাকে মেডোরিনামটা দিয়েছি ওই অ্যান্টিসাইকোটিক বিবেচনা করে, হ্যাঁ, অ্যান্টিসাইকোটিক বিবেচনা করে আমি যখন তাকে দিলাম, তো দেখা যাক নেক্সট কি হয়। তো এই তার মায়াজমের কিছু লেয়ার তো উঠে গেলে তখন দেখা যাবে। এর পাশাপাশি আমি তাকে ডায়েটের ব্যাপারটা বলেছি, তার এই যে ডায়াবেটিসের জন্য যে ডায়েটটা আমি প্রেসক্রাইব করি, সেই ডায়েটটা তাকে খেতে বলেছি। এটা খেলে তার ডায়াবেটিস ওষুধ খেতে হবে না,
তার প্রেশারের ওষুধটা আস্তে আস্তে বন্ধ করে দিব, এবং তার এই ব্যথার ওষুধও ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। তাহলে ওই যে এলোপ্যাথিক ওষুধ যে তার চাপা দেওয়া কিছু লক্ষণ তৈরি করে রাখছিল, ওই লক্ষণগুলো কিন্তু সে কৃত্রিম যে লেয়ারটা সেটা কিন্তু সরে যাবে। সরে গেলে তার মূল যে রোগের লক্ষণগুলা, মূল মায়াজমেটিক সারফেস বা উপরে প্রকাশিত হবে। তখন কিন্তু হয়তো নেক্সট ফলো আপে 14 দিন পরে, 21 দিন পরে আমি আরো সুন্দর সিমটম পাবো। তো তখন আমি যদি রোগীটা এই মায়াজমে, এই সাইকোটিক মায়াজমি থাকে, তাহলে সাইকোটিক মায়াজমি মেডিসিনই দিব, মূল সিমটম টোটালিটির সাথে মায়াজম মিলাই দিব। আর যদি দেখা যাচ্ছে যে অন্য সিমটম টোটালিটিতে অন্য সিমটম আসতেছে, অন্য মেডিসিন আসতেছে, তাহলে অন্য মায়াজমের মেডিসিন আসতেছে, তাহলে অন্য মায়াজম মেডিসিন দিব। কথা সিম্পল। কিন্তু একবারে একটাতেই থাকবে, একটাতে আমি দুই রকম দিব না। এটা হচ্ছে মূল কথা। এখানে যদি কারো কিছু জানা থাকে বলেন। কত পড়ছে হ্যালো। স্যার? তার মেডোরিনামের, হ্যাঁ, তার মেডোরিনামের পাওয়ার কত দেওয়া হয়েছে? পাওয়ার এখানে আমি LM3 দিয়েছি। এটা দিয়েছি হচ্ছে অন্য কারণে, সেটা হচ্ছে সে অনেকগুলো এলোপ্যাথি ওষুধ খায়। এলোপ্যাথি ওষুধ খাওয়ার কারণে সে সাপ্রেশনের মধ্যে আছে, বাতের ওষুধ হ্যাঁ। খায়। হ্যাঁ, তো এই কারণে তাকে যদি আমি সি পোটেন্সি দেই, সি পোটেন্সি তো আমি ক্রনিকলি রিপিট করতে পারি না, তাই না? ঘন ঘন দিতে পারি না। তো সি পোটেন্সি না দেওয়ার কারণে এলএম পোটেন্সি দিলাম। আর এলএম পোটেন্সি আরো গভীর ক্রিয়াশীল। এইসব এলএম পোটেন্সি ইন্ডিকেশন আমি যে ক্লাসটা বলছিলাম, ওই ক্লাসটা লেকচার শুনছেন আপনারা, যে এলএম পোটেন্সি আরো গভীরে যে কাজ করে, এবং এই লেয়ার গুলা ভেদ করে সে কাজ করতে পারবে। এবং যখন এবং প্রতিদিন যেহেতু এটা প্রয়োগ করা হয়, প্রতিদিন প্রয়োগ করলে এলোপ্যাথিক ওষুধের কারণে যদি ওই মূল ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে যায়, পরের দিন আবার সেই ওষুধটা ডোজ পাচ্ছে। তো এইভাবে এই জন্য আমি এলএম দিয়েছি আর কি। তো এলএম 3-4 দেওয়ার পরে 2 সপ্তাহ পরে আমাকে আবার জানাবে আর কি। তার মানে তার সাথে এলোপ্যাথি ওষুধও চলছে? হ্যাঁ, এলোপ্যাথিকে সে রোজা রাখছে, এখন সে হুট করে বন্ধ করতে পারে নাই। তো ব্যথা, এলোপ্যাথিকের মধ্যে ব্যথাটা বন্ধ আছে, ব্যথার ওষুধ বন্ধ আছে। তারপরে তার স্যার, এটা অ্যান্টিবায়োটিক যদি তার চলে, অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমাদের হোমিও মেডিসিনটা কি চলবে? উত্তর দিচ্ছি। সাইফুল ভাই কি অন্ধকারের মধ্যে শুনতে পাচ্ছেন? হ্যালো, সাইফুল ইসলাম। স্যার, যে তার কি অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন চলবে? কারণ অ্যান্টিবায়োটিকটা তো একটু। হ্যাঁ, বলছি। সাইফুল ইসলামকে তো মিউট করার সুযোগ নেই, ঘটনা কি? পাইছে। সাইফুল হ্যাঁ, মিউট হয়েছে। আর বাকি আছে কে মিউট হয় নাই? মিউট কেউই হয় নাই, শুধুমাত্র আমি নিজেকে মিউট করছি, তাই মিউট হওয়া, আনমিউট হওয়া, আর বাকি সবাই মিউট করা। আপনিও মিউট হন। আমি শুনছি কোশ্চেন। হ্যাঁ, এখন কোশ্চেন যেটা বলছেন সেটা অ্যান্টিবায়োটিক দেওয়া অবস্থায় ওষুধ দেওয়া যাবে কিনা। এখন এটার এক্সাম্পল হচ্ছে এই চ্যাটে কে কি বলে একটু শোনেন তো আরেকজন। হ্যাঁ, ওকে। ইম্পর্টেন্ট কিছু হলে কেউ আনমিউট হয়ে বলে। মানে অ্যান্টিবায়োটিক বা এলোপ্যাথিক ওষুধ একটা এক্সাম্পল হচ্ছে দুইটা দুই লাইনে চলে। যদিও একসাথে আমরা দিতে পারি না এটা বলবো না, দেওয়া যাবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সুযোগ থাকলে আমরা দিব না, কিন্তু সব মেডিসিন আমরা হুট করে বন্ধ করতে পারবো না। যেটা আমাদের, যে মেডিসিনে আমরা অভ্যস্ত, বা যে মেডিসিন আমার সিস্টেমটা দাঁড়ায় গেছে, যেমন প্রেসারের ওষুধ হুট করে আমি বন্ধ করতে পারবো না। স্টেরয়েড আমি হুট করে বন্ধ করতে পারবো না, কারণ এগুলাকে মানে নেগেটিভ একটা ফিডব্যাক হয়। এটা বন্ধ করলে এর একটা ফ্লেয়ার আপ রেসপন্স হয় বডির একটা ধাক্কা আছে, বিপরীতমুখী ধাক্কা আছে। ওই ধাক্কাতে সে রোগীকে আরো খারাপ হয়ে যায়। প্রেসার ওষুধ বন্ধ করলে, সাডেনলি বন্ধ করলে ওই প্রেসার হাই হয়ে রোগী কিন্তু স্ট্রোক করে যেতে পারে। আবার স্টেরয়েড দিয়ে অনেক চাপা দিয়ে রাখছে, এটাকে গ্র্যাজুয়ালি উঠাইতে হয়। মনে করেন অ্যাজমা রোগী অনেকগুলো ওষুধ খেয়ে, অনেকগুলো স্টেরয়েড ইনহেলার প্লাস অনেকগুলো প্রেডনিসোলোন, হ্যাঁ, কর্টান, এই ধরনের ওষুধ খেয়ে সে চাপা দিয়ে রাখছে। এখন আপনি হুট করে ওষুধ বন্ধ করে দিলেন, তারপরে দেখা গেল সে ওই লেয়ার ওটা সরে গেল, তখন রোগীটা অনেক বেশি সিমটম নিয়ে প্রকাশ পাবে, তখন কিন্তু রোগী কষ্ট হয়ে যাবে। তবে যদি আপনি ম্যানেজমেন্ট করার থাকে, এটা হোমিওপ্যাথি ওষুধ যদি আপনার মাদার টিংচার অনেক সময় দিতে পারি, অনেক সময় আমরা যদি সঠিক মেডিসিন দেই, হ্যাঁ, এবং যদি আমার ওই ম্যানেজ করার ব্যবস্থা থাকে, বাসায় থাকে, তাহলে আমরা রোগীর সাথে কাউন্সিলিং করে আমরা করতে পারি। তবে দুইটা দুই লেয়ারে কাজ করে। এই জিনিসটা হচ্ছে এলোপ্যাথি মেডিসিনটা হচ্ছে সহজ কথায়, রাস্তা দিয়ে যখন একটা রাস্তা ধরেন, চিন্তা করেন সড়ক, মেইন রাস্তা, এখান দিয়ে ট্রাক যাচ্ছে, লরি যাচ্ছে, একটা রাস্তা, আর এর উপর দিয়ে হচ্ছে একটা বিমান যাচ্ছে, ঠিক আছে, প্লেন। বিমানটা যখন একই বরাবর যাবে, কিন্তু বিমানটা কিন্তু মাটি টাচ করতেছে না,
আর যে রাস্তাটা যাচ্ছে, রাস্তাটা হচ্ছে আপনার ধরেন যে মানুষ, হ্যাঁ, অর্গানিজম, মানুষটা হচ্ছে রাস্তা, আর গাড়ি যেটা যাচ্ছে সেটা এলোপ্যাথিক ওষুধ, আর বিমানটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। এভাবে যদি আপনি ধরেন, তাহলে রাস্তাটার উপর দিয়ে যখন এলোপ্যাথিক ওষুধ যাচ্ছে, তখন এই এলোপ্যাথিক ওষুধের চাকার ঘষায় তার এই রাস্তা কিন্তু ছাল উঠে যাচ্ছে। সহজ কথা, রাস্তার ক্ষতি হচ্ছে না, রাস্তার কিন্তু ক্ষতি হচ্ছে। তো এই জন্য এলোপ্যাথিক ওষুধ যখন যায় তার সাইড ইফেক্ট করতে থাকে। আর হোমিওপ্যাথি ওষুধটা হচ্ছে বিমানের মতো ডাইনামিক লেভেলে, সেটা কিন্তু টাচ করে যাচ্ছে না, এটা উপর দিয়ে যাচ্ছে, যে কারণে সাউন্ড হচ্ছে, কিন্তু আরো উপর দিয়ে গেলে সাউন্ড হবে না, কিন্তু ওই রাস্তাটা কিন্তু ওরকম ক্ষতি হয় না, রাস্তাটা কিন্তু বাহ্যিক ভাবে কোনো ক্ষতি হয় না। তো এটা একটা বিষয়। এবং যেটা দুইজন দুই লেয়ারে থাকার কারণে আপনার দুইজন দুই ভাবে কাজ করতেছে, কেউ কার সাথে কিন্তু আটকাচ্ছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে না। প্লেন প্লেনের মতো যাচ্ছে, গাড়ি গাড়ির মতো যাচ্ছে। তো আস্তে যখনই প্লেন দিয়ে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন, নিশ্চিত হতে পারবেন, তখন আস্তে আস্তে আপনি গাড়িগুলো বন্ধ করে দিবেন। রাস্তা তো ঠিকই আছে, রাস্তা মানে ডিরেকশন, হ্যাঁ, আপনি কোথায় যেতে হবে এই পথটা দেখাই দিচ্ছে, এরকম আর কি ব্যাখ্যাটা। তো দুইটা দেওয়া যাবে, তবে আপনাকে বুঝতে হবে তখন কোনটা কখন দেওয়া যাবে, কোনটা কখন উঠাইতে হবে। তো দেওয়া যাবে অবশ্যই, কারণ দুইটা দুই ভাবে কাজ করে। তো যাই হোক, এটা অ্যান্টিবায়োটিক দিলে দেওয়া যাবে, আহ যে কোনো ওষুধ স্টেরয়েড অবস্থায় দেওয়া যাবে, সব ক্ষেত্রে হোমিওপ্যাথি দেওয়া যায়। হোমিওপ্যাথি কোনোটা ক্ষেত্রে নিষেধ নাই, কিন্তু আমাদের আস্তে আস্তে উদ্দেশ্য থাকবে হোমিওপ্যাথি ওষুধটাকে একমাত্র ওষুধ হিসেবে এস্টাবলিশ করা, এবং অন্যান্য ওষুধগুলোকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি উঠায় নিয়ে আসা। এবং অনেক ক্ষেত্রে রোগীর কনফিডেন্সেরও বিষয় আছে, রোগী তো কনফিডেন্স পায় না, যখন কনফিডেন্স পাবে তখন সেও মানে এটা উঠাইতে সাহায্য মানে করবে, মানে সে ভরসা পাবে। ঠিক আছে, তো এটা এর মধ্যেও হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। মূল কথা যদি বলেন, আপনার এই এলোপ্যাথিক ওষুধের মধ্যেও আপনার সঠিক নির্বাচন হলে হোমিওপ্যাথি ওষুধ কাজ করে। তো যাই হোক, পরের স্লাইডে যাই। এইটা স্লাইডটা বাড়বে, এখানে যেমন এখানে কিছু কথা আছে, যেমন আচ্ছা ঠিক আছে, মেন্টাল স্ট্রেংথ খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাও মেন্টাল মায়াজম মেন্টাল স্ট্রেংথকেও বা মানসিক অবস্থাকে আঘাত করে, মানসিক অবস্থার পরিবর্তন ঘটায়। আচ্ছা, এবার আসে আমরা ক্লাসিফিকেশন, এটা একটু পুরানো ক্লাসিফিকেশন, বর্তমান ক্লাসিফিকেশন আরো বেশি, যদিও আমরা বই পুস্তকে এখন এই ক্লাসিফিকেশনই পড়তেছি। আমি আমি আসলে বইয়ের বাইরে আলোচনা করতেছি অনেক কিছু, কারণ আমি আলোচনা করতেছি বর্তমানে লেটেস্ট বিষয় নিয়ে, হ্যাঁ, যেটা পুঁথিগত বইয়ের মধ্যে পড়লে তো পাশ করা যাবে, পাশ করা নিয়ে তো আমাদের এই কোর্সে আপনারা আসেন নাই, পাস 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 তো করতেছেন, আপনি ভর্তি হচ্ছেন, পাশ করবেন, ওটা নিয়ে টেনশন নেই। কিন্তু এখানে আসবেন, আপনি প্র্যাকটিক্যাল বিষয়টা গভীরভাবে জেনে, এবং এটা রোগী যেন অ্যাপ্লাই করতে পারেন, আরো বেশি ভাবে জানা যাবে। তো এখানে যে বিষয়টা হচ্ছে, মায়াজমের ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যাকুইট মায়াজম এবং ক্রনিক মায়াজম এর ভাগ করছে, যদিও এখন মায়াজমটাকে সব একসাথে করে নিয়ে আসছে, অ্যাকুইট মায়াজম সাথে ক্রনিক মায়াজম। অ্যাকুইট মায়াজমের মধ্যে এই বিষয়টা আছে, আমি এটা পরে বলছি, সোরা সাইকোসিফিলিস এই বিষয়গুলো আছে, আমি এটা পরে বলছি। একটা স্লাইড আমি শেষ করলাম, আমি আরেকটা স্লাইড